আসসালামু আলাইকুম। আমাকে যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা, অডিও ভিডিও ক্লিয়ার কিনা। আমি একটু জাস্ট লাইভটা কয়েকটা জায়গায় একটু শেয়ার করে তারপরে আমি আপনাদের কমেন্টে গেট ব্যাক করতেছি। আশা করি শুনতে পাচ্ছেন, অল ওকে আছে। আচ্ছা, কমেন্ট দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আপু। ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড টু নো। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একবার সালাম দিয়েছি, কিন্তু এখন যেহেতু আপনারা আস্তে আস্তে যুক্ত হচ্ছেন, আবারও সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের অবস্থা কি? অনেক দিন পরে আমি হচ্ছে পেজ থেকে লাইভে আসলাম। আহ, আপনাদের সাথে বহুদিন অনেক কিছু শেয়ার টেয়ার করা হয় না, সবকিছু মিলাই আসলে আমাদেরও কমিটমেন্ট এখন অনেক দিকে ডাইভার্ট। সো অনেকে রিটেন পরীক্ষার এই বিষয়টা নিয়ে আসলে এত প্রশ্ন লিখে অ্যান্সার করা যায় না, যেটা আমি সবসময় বলি যে যখন ভিডিওতে আমি একটা কোনো কিছু বলতে পারি, এটা আরো ভালো হতো যদি জিনিসটা আমি একটা টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে পারতাম। তাহলে হচ্ছে গিয়ে কথাগুলা আমার কাছে মনে হয় আরো বেশি ফ্রুটফুল হতে পারতো। তো এনিওয়ে, যেহেতু সুযোগ নাই, এখন আমার এক সাইড থেকে কথা বলতে হবে, আপনাদের শুনতে হবে। কিন্তু আমার জাস্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের, যেহেতু আমি ক্লাসটা খুব বেশি লং করব না, ক্লাস না, এটা আসলে একটা ডিসকাশনের মতো, খুব বেশি লং করব না। আপনাদের বাই দিস টাইম যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে রিগার্ডিং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, রিটেন পরীক্ষা, ঠিক আছে? আজকে আমি একদম সার্টেন এই সাবজেক্টটার উপরেই কথা বলার ইচ্ছা আছে। ওভারঅল রিটেনের বিষয়টা আসলে এত কম সময়ে কভার করা একটা ক্লাসে পসিবল না, ওইটা নিয়ে আমি হয়তো নেক্সট কোনো একটা ক্লাসে কথা বলবো। কাজে আপনারা হচ্ছে রিটেন সংক্রান্ত যা প্রশ্ন আপনাদের আছে সেগুলো আপনারা কমেন্টে করতে থাকেন, আমি গ্র্যাজুয়ালি হচ্ছে আমার আলোচনাটা শুরু করি। বাই দিস টাইম বেশ কয়েকজনই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা হচ্ছে আপনাদের এত ব্যস্ততার মধ্যেও ক্লাসটা জয়েন করেছেন। মোটামুটি 100 প্লাস হয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি, কারণ যেহেতু অনেকটুক জিনিস এবং হচ্ছে গিয়ে একটা ক্লাসেই আমি আসলে একটা সাবজেক্ট শেষ করার ইন্টেনশন নিয়ে আজকে আসছি, লেটস সি কতটুকু আমি শেষ করতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিসিএস পরীক্ষার এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিটেন যেটা, এটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় টিল নাও মানে ওয়ান অফ দা টাফেস্ট বলবো না, কিন্তু খুবই হচ্ছে একটা ধরেন মেইজ টাইপের একটা সাবজেক্ট, খুব এলোমেলো। হ্যাঁ, যে সাবজেক্টের আপনি হচ্ছে গিয়ে সিলেবাসটা আপনার গ্রিপের মধ্যে নাই। ধরেন আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সবকিছুরই তো আসলে রিটেন পরীক্ষার প্রতিটা সাবজেক্টই হচ্ছে অনেক ভাস্ট সিলেবাস, কিন্তু তারপরেও কিছু সাবজেক্ট যেটা ধরেন বাংলাদেশ বিষয়াবলী, তারপরে হচ্ছে আপনার গণিত, বিজ্ঞান, এগুলো আপনি সামহাউ হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারেন যে এই এই জায়গাগুলো থেকে আপনার প্রশ্ন আসবে, মানে একটা আমরা অ্যাজাম্পশন করতে পারি। ফর এক্সাম্পল বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যেমন সংবিধান থেকে আপনার প্রশ্ন আসবেই, ঠিক আছে? আপনিও যদি সংবিধানের পার্টটা অনেক ভালো মতো পড়ে, সেই ক্ষেত্রে তার কিন্তু জিনিসগুলা কম্পারেটিভলি সে অ্যান্সার করতে পারবে। বাট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, এখানেও সিলেবাস দেয়া আছে অবশ্যই, এখানে সিলেবাস দেয়া থাকলেও এইখানের যে প্রবলেমটা হচ্ছে, এটা এত আহ, মানে জাস্ট টপিকের নামগুলো যেটা সেটার আন্ডারে ধরেন সবই পড়ে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যেই একটা টপিকের নাম ধরেন বিশ্বের কারক সমূহ ও তাদের সম্পর্ক, মানে এটার আন্ডারে আপনি কি না পারবেন?
মানে কি না পড়ার বাকি আছে বলেন, সবকিছু এটার মধ্যে কভার করবে, এই ধরনের আর কি। যে জিনিসটা হচ্ছে অনেক বেশি ছড়ানো ছিটানো। আর আরেকটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আমরা সচরাচর স্টুডেন্ট লাইফ থেকে এই এই যে আমাদের চাকরির পরীক্ষার লাইফ পর্যন্ত আমরা অভ্যস্ত হচ্ছে গিয়ে এমন একটা প্রিপেয়ার জায়গা থেকে আমি পড়ে নিব জাস্ট, হ্যাঁ, যে আমার একটা বই রেডি থাকবে বা আমার একটা ডকুমেন্ট রেডি থাকবে, সেটা দেখে আমি রিড আউট করে পরীক্ষা দিতে যাব, যেটা ইউজুয়ালি হয়। বাট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটাতে একটা প্রবলেম তৈরি হয়, যে আমরা আসলে সমস্ত কিছু কভার করে কোনো ডকুমেন্ট ইউজুয়ালি পাই না মার্কেটে। অনেক বই থাকে, অনেক কিছু থাকে, কিন্তু সেগুলা কোনোটাই আপনি বলতে পারবেন না যে এই একটা বই, এটা যদি আমি কমপ্লিটলি পড়ি আমি 100% অ্যান্সার করে আসতে পারবো বা আমার প্রিপারেশনটা স্যাটিসফ্যাক্টরি হবে। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে স্টুডেন্টদের সবারই একটা খুবই ভয় থাকে। কারণ হচ্ছে এটা আমাদের জানার পরিধির বাইরেও অনেক প্রশ্ন চলে আসতে পারে, কারণ যেহেতু ম্যাক্সিমাম জিনিসগুলাই আন্তর্জাতিক সম্পর্ক ভিত্তিক হয়, এবং ইভেন বাংলাদেশ বাংলাদেশের সাথে ফরেন বিভিন্ন পলিসি গুলা, বিভিন্ন স্কিম গুলা, বিভিন্ন প্ল্যানিং গুলা, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের আর কি সচরাচর ইন্টারেস্টের জায়গাটাতে থাকে না, বা আমরা একদম স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে এই প্যাটার্ন গুলার সাথে তেমন একটা পরিচিত থাকি না। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আন্তর্জাতিক বিষয়টা একটু একটু সিরিয়াসলি পড়তে হয়, সময় বেশি দিতে হয়, এবং এইটা নিয়েই সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করে। এখন দেখেন বাংলাদেশ বিষয়াবলীর আমরা যদি দেখি, যে রিটেনের 3টা ক্যাটাগরিতে প্রশ্ন হয়, এটা আপনারা কম বেশি যারা রিটেন দিবেন সবাই জানেন। একটা হচ্ছে গিয়ে কনসেপচুয়াল, কনসেপচুয়াল একটা হচ্ছে এম্পেরিক্যাল, এম্পেরিক্যাল আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং। ঠিক আছে? প্রবলেম সলভিং, এম্পেরিক্যাল এবং কনসেপচুয়াল। আচ্ছা, কনসেপচুয়াল আমি জাস্ট পার্ট পার্ট করে আলোচনা করে আপনাদের আসলে এই এখন থেকেই কোন জিনিসগুলোর উপর একটু বেশি ফোকাস দিতে হবে সেই জিনিসটা আমি একটু আলোচনা করে দিব। এখন দেখেন, এই যে আপনার কনসেপচুয়াল যেই পার্টটা, এখানে হচ্ছে 40 মার্কের প্রশ্ন আসে। এখন এই 40 মার্ক আপনার এক এক টাইমে এক এক রকম ভাবে এখানে প্রশ্ন হইতে পারে। কখনো দেখা যায় 4 মার্ক করে আপনার হচ্ছে, ইউজুয়ালি এইটাই হয়, 4 মার্ক করে আপনার 10টা প্রশ্ন অ্যান্সার করতে হয় 40 মার্কে। ঠিক আছে? 4 মার্ক করে 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 40 মার্কে। অনেক সময় দেখা যায় এই 10টা প্রশ্নের শুধু 10টাই থাকে, কোনো অপশন থাকে না। আবার মাঝে মাঝে দেখা যায় 12টা থেকে আপনাকে 10টা অ্যান্সার করতে হয়। ঠিক আছে? এখন আপনার প্রিপারেশনটা এমনই থাকতে হবে, আহ এটা থাকতে হবে, এবং হচ্ছে গিয়ে আপনার প্রিপারেশন এই যে এমন থাকতে হবে যে আপনার কোনোভাবে যদি অপশন না থাকে তাইলে আপনার পাজল হওয়া যাবে না। প্রথম কথা, আপনার এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে, এই প্রিপারেশন ফেজটাতে আপনার এই মাইন্ডসেট থাকতে হবে যে আন্তর্জাতিকে আপনি একদম প্রপারলি কমন বলতে আমরা যেটা বুঝি যে আমার জানার পরিধির মধ্যে আছে এমন প্রশ্নের সংখ্যা হবে 45%। এর বেশি আপনি ধরেই রাখতে হবে যে বাকি যতটুকু অংশ সেটা আপনার আননোন থাকবে। ঠিক আছে? বাকি অংশটা আপনার আননোন থাকবে, এটাকে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার এখন পর্যন্ত যা যা আপনি জানেন, আপনি এই বিসিএস সংক্রান্ত বলেন, আপনার গ্রাজুয়েশনের টাইমে বলেন, আপনার স্কুল কলেজ, বিভিন্ন ভাবে আমরা যে জীবনে বিভিন্ন জিনিস শিখে আসি, এইটাকে ইন্টারলিঙ্ক করাটাই হচ্ছে কি আপনার, ইন্টারলিঙ্ক করাটাই হচ্ছে আপনার ক্যারিশমা। এখানে যে যত বেশি স্মুথনেস শো করতে পারবে, ইন্টারন্যাশনাল পরীক্ষাটা তার তত বেশি ভালো হবে। এটা একটা স্মার্ট পরীক্ষা, ভেরি স্ট্র্যাটেজিক পরীক্ষা। ঠিক আছে? এখানে আপনি গদ বাঁধা জিনিস লিখে যাবেন, বা আপনি এক্সপেক্ট করবেন যে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি ধরেন একটা টাইমে এই প্রশ্নগুলা করা হইলো, এখন যেমন চেঞ্জ হয়ে যায়, ধরেন শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা, বা শান্তির ইউএন যেই আমাদের আহ, জাতিসংঘের যেই আপনার সিকিউরিটি কাউন্সিলের যে পরিবর্তনটা দরকার সেটা সম্পর্কে মডেল আছে 2টা, সেই মডেলগুলা বর্ণনা করে। এই ধরনের প্রশ্ন আপনারা যদি লাস্ট কিছু বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখবেন এই ধরনের প্রশ্ন এখন আর আসে না পরীক্ষায়। এখন যে প্রশ্নগুলো আসে প্রতিটা জায়গায় আপনার একদম ক্রিয়েটিভিটি শো করতে হবে। ঠিক আছে? আপনি গদ বাঁধা জিনিস এখন লিখে দিয়ে আসবেন, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ? আচ্ছা, এই জন্য আপনার যেটা করতে হবে বা যেই জিনিসটা আসলে করা উচিত, আপনি যখন যেই সাবজেক্ট থেকে যাই পড়তেছেন, স্পেশালি বাংলাদেশ বিষয়াবলী এবং হচ্ছে আপনার
বিজ্ঞান এবং হচ্ছে গিয়ে আপনার বাংলা অংশের কিছু পার্ট, বাংলা দ্বিতীয় পত্রের কিছু পার্ট, ঠিক আছে? এই ধরনের যে জায়গা, অর্থাৎ ধরেন রচনা পড়তেছেন আপনারা, বা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত কিছু একটা বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়তেছেন, অথবা বিজ্ঞানের তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত কোনো একটা জিনিস আপনি পড়তেছেন, দেখবেন ঘুরে ফিরে আপনার এই যে টপিকগুলো আপনি বিভিন্ন সাবজেক্টের জন্য প্রিপারেশন নিছেন বা প্রিপেয়ার্ড হয়েছেন, সেইটাকে আপনার আন্তর্জাতিকে কাজে লাগানোর একটা সুযোগ আছে। এখানে সবকিছুই আপনার বিভিন্ন জায়গা থেকে জিনিস পিক করে একটা জায়গায় এনে বসাইতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে একটা গেমের মতো। মানে এটা এত স্ক্যারি এই কারণে যে আমার এটার সাথে আমার মার্কস ডিপেন্ড করতেছে, বা আমি কোন ক্যাডার পাবো না পাবো সেগুলো নিয়ে আমাদের একটা টেনশন কাজ করে। কিন্তু আপনারা যদি এটাকে খুব লাইটলি চিন্তা করে এই পরীক্ষাটা দিতে বসেন, আন্তর্জাতিক পরীক্ষাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কারণ এখানে আপনার গদ বাঁধা কোনো কিছু দেওয়ার কোনো দরকার নাই, কোনো চাপ নাই, আপনি আপনার মন মতো করে জিনিসপত্রগুলোকে সাজায় লিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কনসেপচুয়াল ইস্যুর যে পার্টটা, সেটাতে যে 40 মার্ক, এই কনসেপচুয়াল পার্ট থেকে আপনার ধরেই নিতে হবে মোটামুটি 6 থেকে 7টা প্রশ্ন আপনার পড়া বা জানার ভিতরে থাকবে, বা 5টা থেকে 6টা। আমি হাইয়েস্ট এটাই ধরে রাখতেছি যে আপনি 7টা প্রশ্ন এই 10টার মধ্যে কমন পাবেন। আপনার প্রথমেই মাইন্ডসেটে এটা এখনই ঢুকায় ফেলেন, আপনি এই কনসেপ্টের প্রশ্নে 100% জীবনেও কমন পাবেন না। কেউই পায় না, কেউ কখনোই পায় না। এখানে 2-3টা প্রশ্ন একদম আউট অফ নোওয়্যার আসে, ঠিক আছে? আউট অফ নোওয়্যার বলতে এই জিনিসটা আমাদের জানার মধ্যে থাকবে এরকম না আর কি, ঠিক আছে? এখন আপনি এই কনসেপচুয়াল প্রশ্নটা পড়ে যদি দেখেন যে আল্লাহ আমি তো এই প্রথম 3টা প্রশ্নই পারতেছি না, ঘাবড়ায় যাওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য যখন প্রিপারেশনাল ফেজ থেকে আপনার মাথায় এই জিনিসটা কাজ করতে হবে যে আপনার কনসেপচুয়াল পার্টে 100% প্রশ্নের উত্তর কখনোই কমন পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস, আমি একটু কনসেপ্ট একটা একটা ধরেই আগাই, তাইলে আমার জন্য আলোচনাটা করতে সহজ হবে, ঠিক আছে? এখন বিষয়টা দেখেন, কনসেপ্ট মানে কি? কনসেপ্ট হচ্ছে গিয়ে কি একটা পার্টিকুলার ইস্যুতে একদম, মানে ধরেন আমি একটা জেনারেল মানুষ, ফর এক্সাম্পল, হ্যাঁ, যে আমি, ধরেন আপনি নৈরাজ্যবাদ, এই একটা টার্মিনোলজি, এই কনসেপ্ট, আমি হচ্ছে একটা সাধারণ মানুষ, আপনি আমাকে বুঝাইতে যা বলতে চান এই পার্টিকুলার কনসেপ্টটা নিয়ে সেইভাবে লিখতে হবে, ঠিক আছে? জিনিসটাকে খুব ক্লামজি করে ফেলার দরকার নেই যে আমার হচ্ছে গিয়ে দুনিয়ার কঠিন জিনিসপত্র এটার মধ্যে নিয়ে আসতে হবে, নট এট অল রিকোয়ার্ড। খুব সিম্পল প্লেন ভাষায় লিখলেই চলবে। কনসেপ্ট মানেই হচ্ছে আপনার যে রিডার থাকবে বা এক্সামিনার থাকবে, তাকে আপনি জিনিসটা কি বুঝছেন একটা প্লেন ল্যাঙ্গুয়েজে তাকে বোঝানো, ঠিক আছে? এখন আমরা যেটা জানি যে একটা চাকরির পরীক্ষা হচ্ছে গিয়ে কি খুবই কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? এখানে আপনার খাতার প্রেজেন্টেশন, আপনার যে বক্তব্য, আপনার যে ইনফরমেশন, সেটা কতটুকু কনসাইজ, কতটুকু সাজানো, এই জিনিসটা অবশ্যই অন্য 10টা খাতার চেয়ে আপনাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে হবে, সো দ্যাট আপনার খাতাটা ওই বাকি 10 জনের চেয়ে একটু আগায় থাকে। এই জন্য কনসেপ্টের পার্টে ট্রাই করবেন এরকম একটা ফরম্যাট ফলো করতে। প্রথম পার্টে হচ্ছে গিয়ে একটা সংজ্ঞা টাইপের দিবেন, একদম প্লেন ল্যাঙ্গুয়েজে একটা সংজ্ঞা, প্লেন ল্যাঙ্গুয়েজে যেই জিনিস তাকে বলে, ধরেন R2P, ঠিক আছে? R2P কি, এটার একদম প্লেন ল্যাঙ্গুয়েজে একটা সংজ্ঞা। নৈরাজ্যবাদ কি, এটার প্লেন ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা। পুঁজিবাদ কাকে বলে, এটার একটা প্লেন ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা। এরপরে আপনার যদি মনে করেন যে কোনো একজন রাষ্ট্রবিজ্ঞানী বা কোনো একজন বিশ্লেষক বা কোনো একটা সংস্থার কোনো জায়গায় আপনি এই সংক্রান্ত কোনো একটা কোটেশন পড়ছেন, বা আপনার একটা সংজ্ঞা তাদের কোনোটা মনে আছে, তখন চাইলে এটা হচ্ছে ইফ ইউ হ্যাভ দ্যাট ইনফরমেশন, ঠিক আছে? না যদি থাকে জোর করে প্রডিউস করার কোনো দরকার নেই। এই যে প্রমাণ বা স্ট্যান্ডার্ড সংজ্ঞা নিয়ে একটা খুব মাতামাতি, প্রমাণ সংজ্ঞা এইটা একটা অপশনাল জিনিস, ঠিক আছে? এইটা নিয়ে কোনো চাপ নিবেন না, এটা একটা অপশনাল। কারণ আপনার সব জিনিসের যে আমরা পুঁথিগত যে সংজ্ঞা বা স্ট্যান্ডার্ডাইজ যে ডেফিনেশন এটা জানবো, এটার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এটা যদি না দিতে পারেন, এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, যদি দিতে পারেন ভালো, না দিতে পারলেও তেমন কোনো সমস্যা নেই। এরপরে চলে যাবেন এইটাকে লিংক করে, যেই কনসেপ্টটা আছে এই কনসেপ্টটার সাথে যদি পজিটিভ আসপেক্টে কোনো কিছু হয়,
সেটাকে বাংলাদেশের সাথে লিঙ্ক করে একটা এক্সাম্পল দেওয়া। ঠিক আছে, এক্সাম্পল। এখন হচ্ছে নেগেটিভের সাথে আবার বাংলাদেশকে কখনো এক্সাম্পল দিবেন না। ধরেন নৈরাজ্যবাদ, এই কনসেপ্টটা যদি আসে, এটা কি দয়া করে বাংলাদেশের সাথে তখন মিলাবেন না। ঠিক আছে, এটা যখন পজিটিভ আসপেক্টে কোনো কিছু আসবে, ধরেন হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নতি সংক্রান্ত কোনো কিছু, বা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এরকম কিছু একটা আসলো, বা হচ্ছে মোস্ট ফেভার্ড কান্ট্রি, এই ধরনের কনসেপ্ট যখন আসবে, যেটাকে বাংলাদেশের ইতিবাচক একটা জায়গা আপনি তুলে ধরার সুযোগ আছে, সেখানে বাংলাদেশকে দিয়ে এক্সাম্পল দেওয়াটা হচ্ছে সবচেয়ে রেলেভেন্ট। এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু পিএসসি যারা এক্সামিনার থাকে তারা এটা খুব এনকারেজ করে, যদি ইতিবাচক কোনো ক্ষেত্রে বাংলাদেশকে লিঙ্ক আপ করে কেউ হচ্ছে একটা সংজ্ঞা টঙ্গা দিতে পারে বা উদাহরণ দিতে পারে, সংজ্ঞা তো না, উদাহরণ যদি দিতে পারে। আর যদি নেগেটিভ আসপেক্টে কোনো কনসেপ্ট আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে কখনোই ওখানে দিবেন না। তখন আফ্রিকান যে কান্ট্রি গুলা থাকবে, ধরেন চরম দারিদ্রতা বা হচ্ছে গিয়ে পুষ্টিহীনতা, এগুলা সংক্রান্ত কোনো ইস্যু যদি থাকে, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের যে স্টেট গুলা থাকে আমাদের, ঠিক আছে, যে স্টেটের যে ভ্যাসেল স্টেট কিংবা স্যাটেলাইট স্টেট, এই ধরনের যে জিনিসগুলো আছে যেগুলো একটু নেগেটিভ কিছু মিন করে, সেখানে হচ্ছে বাংলাদেশ বাদে ট্রাই করবেন অন্য যে কান্ট্রি গুলো আছে তাদেরকে এক্সাম্পল হিসেবে দিতে। এইটা। আর লাস্টে ট্রাই করবেন একটা কনক্লুডিং স্টেটমেন্ট দিতে। কনক্লুডিং স্টেটমেন্ট, এই যে উদাহরণটা আপনি দিলেন এইটার সাথে কনসেপ্টটাকে মার্চ করে একটা জাস্ট লাইন, মানে একটা, আপনি যে একটা প্রশ্নের একটা ধারাবাহিকতা আছে, একটা ভূমিকা, মাঝখানে আপনার কি বলতে চাইছেন সেইটা, লাস্টে একটা কনক্লুডিং স্টেটমেন্ট এক লাইনের। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট আপনি ওভারঅল কি জিনিস বুঝলেন সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আপনার কাছে সংজ্ঞা চাবে, ঠিক আছে, কনসেপ্টের ক্ষেত্রে মাঝে মধ্যে আপনার কাছে এমন প্রশ্ন করবে যে আপনার ধরেন হচ্ছে ফর এক্সাম্পল পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য, বা হচ্ছে গিয়ে আপনার সাম্যবাদী সমাজ এবং পুঁজিবাদী সমাজের পার্থক্য, বা এই দুইটার মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক পার্থক্যের বিষয়টা যদি আসে কখনো আপনার কনসেপচুয়ালের ক্ষেত্রে, সম্পর্ক পার্থক্য সম্পর্ক পার্থক্যের কোনো বিষয় আসলে অবশ্যই ছক করে দিবেন। ঠিক আছে, সম্পর্ক বা পার্থক্য যদি আসে, ছক দেওয়ার চেষ্টা করবেন, ছক। এটা আপনাকে অন্যদের চেয়ে খাতার প্রেজেন্টেশনটাকে একটু সুন্দর করতে হেল্প করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে মার্কস থাকে 4। অনেকে বলে, এটা অনেকের ধারণা যে 4 মার্কসের জন্য 8টা পার্থক্য দেওয়া উচিত। 8টা পার্থক্য, এটা কি কোথাও বলছে যে আপনার পার পার্থক্যের জন্য আধা মার্কস করে বরাদ্দ করা আছে? এইগুলা ভুংচুঙের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। এখন একই জিনিস আপনি ভেঙে ভেঙে 4 লাইনেও তো লিখতে পারেন, এগুলা করবেন না। ঠিক আছে, আপনার কাছে যদি মনে হয় যুক্তিযুক্ত 4টা পার্থক্যই আপনার কাছে মনে হচ্ছে পুঁজিবাদী সমাজ আর সাম্যবাদীতে আছে, বা 4টা কোর পার্থক্য আছে, বা 4টা কোর সম্পর্ক আছে, তখন ওই 4টাই লিখবেন। এটাকে দয়া করে মানে একই জিনিসকে ভেঙে ভেঙে এক্সাজারেটেড করে 8টা 10টাতে যাবেন না। এগুলা স্কুলের পরীক্ষা না যে আপনার পার পার্থক্যের জন্য আপনাকে আধা মার্ক করে বরাদ্দ করে রাখছে। ঠিক আছে, নট এট অল নিডেড। যে কয়টা যদি আপনার কাছে মনে হয় যে আপনার পার্থক্য বা সম্পর্ক আপনি 4টার পরেও আরো 2-1টা যুক্তিযুক্ত আছে, হাইয়েস্ট আপনি 5টা থেকে 5টা দেওয়াই ভালো। 5টা থেকে 6টাও যদি মনে চান আপনি যে না একদম আপনার এই জিনিসটা সুপার কমন পড়ে গেছে, কিন্তু এর বেশি না, এর বেশি যাওয়া যাবে না। ঠিক আছে, তাইলেই হচ্ছে আপনার কি প্রবলেম হবে জানেন, কনসেপচুয়াল পার্টটা লিখতে লিখতে আপনি যেটা করবেন, আপনি নিজেকে হারায় ফেলবেন। নিজেকে হারায় ফেলে যেটা হবে, আপনার সময়টা অনেকটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সময় নষ্ট, কনসেপ্টের ক্ষেত্রে যদি আপনি সময় নষ্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় পরে আর কভার করতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। কখনো যদি কোনো প্রশ্নে এরকম থাকে আপনাকে স্পেসিফিক ভাবে বলে দিছে, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে 36 বিসিএস এর একটা প্রশ্ন ছিল ব্রেটন উডস, যে প্রতিষ্ঠান সমূহ আছে, যে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর যে প্রতিষ্ঠানগুলো ব্রেটন উডস 1944 সালে সম্মেলনের মাধ্যমে তৈরি হয়েছে, সেটার 5টা বৈশিষ্ট্য লিখতে বলছে। এখন 5টা বৈশিষ্ট্য যখন লিখতে বলবে, কখনোই দয়া করে সেখানে 10টা 6টা লিখবেন না। 5টা বৈশিষ্ট্য বলছে মানে
আপনি যে প্রশ্নটা পড়ছেন এটাও কিন্তু একটা পরীক্ষা আপনার। আপনি যে 5টা লিখতে বলছে 5টাই লিখছেন, 5টাই লিখবেন, ঠিক আছে? কখনো যদি উল্লেখ করে দেয় এই কয়টা লিখেন, এটা কোনো পরীক্ষার ক্ষেত্রেই না, এটা বিজ্ঞান, বাংলা, যে কোনো সাবজেক্টে কখনো যদি উল্লেখ করে দেন এই কয়টা পার্থক্য, এই কয়টা সম্পর্ক লিখেন, কখনোই এক্সট্রা লিখবেন না। প্রতিটা সম্পর্ক পার্থক্যের সাথে লাস্ট যেই জিনিসটা অ্যাড করবেন উদাহরণ। উদাহরণ ভেরি ইম্পর্টেন্ট, এটা সুপার ইম্পর্টেন্ট। এটা যেমনেই হোক এটার সাথে একটা লিঙ্ক আপ করে একটা উদাহরণ দিতে হবে, ঠিক আছে? ধরেন যেটা বললাম পুঁজিবাদী সমাজের ক্ষেত্রে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সুন্দর করে উদাহরণ দিবেন, আবার সাম্যবাদীর ক্ষেত্রে আপনি সোভিয়েত ইউনিয়নের একটা উদাহরণ দিবেন। মানে জিনিসটা হচ্ছে একটা কমপ্লিট একটা সিনারিও দরকার। ছক মানে আপনার যখন পার্থক্য সম্পর্ক টাইপের কোনো প্রশ্ন আপনাকে ইয়েতে আসবে, কনসেপ্টে যখন আসবে, সেখানে হচ্ছে আপনার ইউজুয়ালি মানে ধরেন আপনি অনেক জায়গায় দেখবেন, অনেক জায়গায় শুনবেন যে আপনাকে বলবে পার্থক্য লিখছে মানে একদম ধারাধার পার্থক্য লিখে দাও। কিন্তু আপনার বারবার মাথায় আমি এই জিনিসটা ঢুকাই দিচ্ছি, এইটা কিন্তু আপনার এডুকেশনাল কোনো কোয়ালিফিকেশনের পরীক্ষা হচ্ছে না। এখানে এটা আপনার চাকরির পরীক্ষা। সবাই সেম ক্যালিবারের স্টুডেন্ট, সবাই সেম ক্যালিবারের ক্যান্ডিডেট। এদের থেকে আপনার খাতাটা তখনই আলাদা হবে যখন এখানে এক্সেপশনাল কিছু একটা থাকবে, ঠিক আছে? এই জন্য পার্থক্য ছকটক যাই দিবেন এর আগে একটা ইন্ট্রোডাক্টরি লাইন লিখে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে জিনিসটা এমন একটা ফরমেশনে লিখবেন যে প্রথমে হচ্ছে গিয়ে একটা ভূমিকা টাইপের এক লাইন, এটা হইতে পারে সংজ্ঞা, এটা হইতে পারে হচ্ছে জাস্ট এই বিষয়টা কি, একদম ছোট্ট করে। এরপরে মূল আলোচনা আপনার কাছে যা চাইছে সেটা লিখলেন। এই মূল আলোচনার মধ্যে আসবে আপনার কোনো ধরনের কোটেশন যদি দিতে চান, কোটেশন, তারপরে বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে আপনার সম্পর্ক, পার্থক্য, যেটাই আসে আর কি, পরীক্ষায় যাই আসবে উদাহরণ। আর লাস্টে আপনার আসবে একটা উপসংহারমূলক লাইন। এগুলা কোনোটা উল্লেখ করবেন না, ঠিক আছে? কোনোটা উল্লেখ করবেন না, কিন্তু একটা প্যারা করে বুঝাবেন যে আপনি জিনিসটা হচ্ছে এই সিকোয়েন্সে যাচ্ছেন, যাতে আপনার খাতাটা দেখতে সুন্দর হয়। পরীক্ষার হলে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, এটা যত মানুষ রিয়েল লাইফে যতই ডিনাই করুক, বাট পরীক্ষার হলে আমরাও এখন যখন পরীক্ষার খাতা দেখি ধরেন বিভিন্ন জায়গায়, যেই খাতাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা খুব সিস্টেমেটিক অর্ডারে লেখা, স্বাভাবিকভাবেই এখানে আমার মন থেকেই গ্রেস মার্ক হিসেবে 2-3 মার্কস অটোই বেশি চলে আসে। কাজেই ট্রাই করবেন খাতাটা যাতে একদম একটা সিকোয়েন্স মেনটেন করে আপনার প্রশ্নের উত্তরগুলা লেখা হয়। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই এই জিনিসটা আমার কাছে জিজ্ঞেস করেন যে কনসেপ্টে যে এতগুলা প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আমি যদি সিরিয়ালি না পারি, সিরিয়ালি কি অ্যান্সার করতে হবে কিনা? আচ্ছা, এখানে বিষয় যেটা সেটা দেখেন, আপনাকে মাইন্ড রিড করতে হবে কিন্তু এক্সামিনারের, ঠিক আছে? এখন এটা হচ্ছে আগেও আবারও বারবার আমি এই কথাটা বলতে থাকবো যে এটা একটা চাকরির পরীক্ষা, কাজে এখানে আপনার প্রতিটা স্টেপ কিন্তু কাউন্টেড। এখন আমি আপনাকে বলি, দেখেন যখন একটা স্টুডেন্ট এই কনসেপচুয়াল ধরেন একের ক খ গ ঘ এরকম করে আসতেছে প্রশ্ন, যেই স্টুডেন্টটা একের ক দিয়েই শুরু করতেছে, তারপরে খ সিরিয়ালি আর কি মানে সিকোয়েন্সিয়ালি যে লিখে আসতেছে, টিচারের ব্যাক অফ দ্য মাইন্ড একটা ইমপ্রেশন এই স্টুডেন্টের প্রতি তৈরি হবে যে এই স্টুডেন্টটা প্রথম থেকেই সবকিছু পেরে আসতেছে, এমন না যে তার কোনো একটা কিছু কমন পড়ে নেই। তার মানে সে হোলিস্টিক্যালি একটা গুড প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে আসছে। বুঝেন কিন্তু ব্যাপারটা? এখন আপনি একান্তই সিরিয়াল মেনটেন করতে পারতেছেন না, 1 নম্বরের ক এর প্রশ্নটা আপনি পারতেছেনই না, তখন আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করেন, সমস্যা নাই। কিন্তু আমি যেটা দেখছি, কারণ এটা আপনার এডুকেশনাল পরীক্ষা হইলে এক হিসাব, যে যেটা আপনি সবচেয়ে ভালো পারেন সেটা আপনি লিখতেছেন, কারণ সেখানে আপনার মার্কিংটা আপনার শুধুমাত্রই শুদ্ধতার উপর ডিপেন্ড করতেছে যে আপনি অ্যান্সারটা শুদ্ধভাবে লিখছেন কিনা। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্রোচটাও কিন্তু কাউন্টেড হয়, ঠিক আছে? কারণ ওই যে সবাই এক ক্যালিবারের স্টুডেন্ট, কাজে আপনি নিজেকে যতটা ইউনিক একটা জায়গা থেকে একটা একটা লেন্স থেকে এক্সামিনার বরাবর নিজেকে উপস্থাপন করতে পারবেন, আপনি আরেকজনের চেয়ে একটু অবশ্যই আগায় থাকবেন। মানে আমার বিষয়টা বুঝছেন তো? যেই এক্সামিনার দেখতেছে, ধরেন একজন সচিব মহোদয় কিংবা হচ্ছে একজন অ্যাডিশনাল সেক্রেটারি আপনার খাতাটা দেখতেছে,
সে যখন দেখবে প্রতিটা প্রশ্ন, কারণ সে তো প্রশ্নটা হাতে নিয়ে আপনার খাতাটা দেখা শুরু করবে, এখন সে সে এক্সপেক্ট করবে সে প্রথমে একের ক প্রশ্নটা পড়লো, পরে আপনার খাতার দিকে তাকায় দেখলো আপনি নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করছেন, তাহলে তার আবার কাউন্ট করে করে নাম্বার প্রশ্নে যাইতে হবে, এটা কিন্তু একটা বিরক্তি। ঠিক আছে, তার তো এই যে কমফোর্টটা নষ্ট হইলো, এইটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি এত কিছু চিন্তা করব কেন, ভাই আমার কি এমন ঠেকা পড়ছে, আমি তো লিখছি প্রপারলি। কিন্তু আপনি ভাই পরীক্ষার হলে আপনার চেয়ে অসহায় কেউ আছে আর বলেন তো? এই খাতার সাথেও আপনি যাইতেছেন না, আপনি কোনো জাস্টিফিকেশনও দিতে পারতেছেন না যে কেন আপনি এই সিরিয়ালে লিখছেন, কেন আপনি সিরিয়াল মেনটেন করেন নাই। এই খাতা মানে একদম যে যাচ্ছে যেই স্যারের কাছে, উনার মেন্টালিটি ওই সময় কেমন ভাবে দেখতেছে খাতা, তার উপর ডিপেন্ড করবে। এই জন্য এই যে সিরাতুল মুস্তাকিমে থাকা হচ্ছে সবচেয়ে ওয়াইজ, যে আপনি সিরিয়ালি যদি লিখেন তার এই বাড়তি চাপটা, এই যে নাম্বারে কি লেখা আছে, নাম্বারে কি আছে, এত দূর পর্যন্ত যাওয়ারই দরকার নেই। সে একটা প্রশ্ন দেখবে, আপনার খাতা দেখবে। এই জন্য ওয়াইজেস্ট ডিসিশন যেটা, সেটা হচ্ছে আপনার ট্রাই করবেন বাই সিরিয়াল লিখতে। ঠিক আছে, যদি একান্তই না পারেন, যে আপনি পারতেছেনই না, মানে হইতেছেই না আপনার, তখন আপনি যেটা পারেন সেটা দিয়ে লিখতে পারেন, সমস্যা নেই। এটা যে আবার বিশাল কোনো একটা দুর্ঘটনার কারণ হবে এমনও না, কিন্তু ধরেন ওই যে একটা ইমপ্রেশনের ব্যাপার। ঠিক আছে, কারণ এই পরীক্ষাটা তো আপনি এত কষ্ট করে দিচ্ছেন, আপনার তো ওই যে সবকিছু চিন্তা করে পরীক্ষাটা দিতে হবে, এই জন্য। আচ্ছা, এইটা একটা বিষয়। এরপরে দেখেন, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে যেই জিনিসটা আপনাদের মেনটেন করাটা খুবই ম্যান্ডেটরি, সেটা হচ্ছে টু দি পয়েন্টে লিখা, টু দা পয়েন্টে অ্যান্সার করতে হবে। এখানে সাহিত্য লিখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সাহিত্য কর্ম এখানে প্যারা করে করে একদম প্যারাগ্রাফের মতো বড় বড় জিনিস এখানে এখানে চলবেই না, এটা বাতিল। এখানে ট্রাই করবেন বুলেট পয়েন্টে একদম টু দি পয়েন্ট অ্যান্সার করতে, বুলেট পয়েন্ট ধরে টু দি পয়েন্ট অ্যান্সার করতেন। যেমন হচ্ছে ধরেন পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ উপাদান, ধরেন পরীক্ষায় প্রশ্ন আসলো পররাষ্ট্রনীতির নীতির অভ্যন্তরীণ উপাদান, উপাদান। ঠিক আছে, এই অভ্যন্তরীণ উপাদান 1 নাম্বার আয়তন, এখানে একটা লাইন লিখবেন, একটা লাইন। জনসংখ্যা, একটা লাইন। এখন আপনি যদি এগুলা পয়েন্টে না লিখে প্যারায় লিখেন, তখন এই আয়তন বুঝাইতে আপনার মিনিমাম 4 থেকে 5টা লাইন লিখা লাগবে। জনসংখ্যা কি বুঝাইতে চাইছেন এটা লিখতে 4টা থেকে 5টা লাইন লিখা থাকবে, প্রশ্নটা অনেক বড় হয়ে যাবে। কাজে ট্রাই করবেন টু দি পয়েন্টে অ্যান্সার করা। সাব পয়েন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরেন যেই স্টুডেন্ট গুলা, সব মানুষ কিন্তু ইনস্ট্যান্ট সাব পয়েন্ট চিন্তা করতে পারে না। ঠিক আছে, যেই স্টুডেন্টরা ইনস্ট্যান্টলি সাব পয়েন্ট চিন্তা করতে পারে, তারা খুব প্রিভিলেজড থাকে। ঠিক আছে, যে আপনি একটা কিছু লিখতে চাচ্ছেন, অনেকে দেখবেন এটাও তো এক ধরনের পয়েন্ট, যে 1 নাম্বার লিখে আপনি ধরেন লিখতেছেন যে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের বৈশিষ্ট্য সমূহ লিখুন, ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রসমূহের বৈশিষ্ট্য। এখন আপনি লিখলেন যে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যাপক এলাকা নিমিষেই ধ্বংস করতে পারে, নিমিষেই ধ্বংস করতে পারে। 2 নাম্বারে লিখলেন ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র একসাথে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটাতে পারে। এগুলোও তো সিরিয়াল, এগুলোও তো পয়েন্টে লিখতেছেন না আপনি। কিন্তু কেউ যদি জিনিসটা এইভাবে লিখে, ধরেন 1 নাম্বারে সে লিখলো যে তাৎক্ষণিক ধ্বংস, তারপরে লিখলো ব্যাপক প্রাণহানি। এই যে সাব পয়েন্ট, দিস ইজ ভেরি স্মার্ট। ঠিক আছে, আপনার ওই বাংলায় একটা কমপ্লিট লাইন লিখার চেয়ে আপনি যদি এরকম স্মার্টলি এই যে একটা সাব পয়েন্ট লিখে দিলেন, দেওয়ার পরে আপনি এটাকে চাইলে এক লাইনে একটা এক্সপ্লেনেশন দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। আপনি যদি খালি এইভাবেও দিয়ে দেন, তারপরেও এইটা উইটার চেয়ে স্মার্টার। ঠিক আছে, এই জন্য ট্রাই করবেন সাব পয়েন্ট ইউজ করতে। সাব পয়েন্ট মানে আপনার একটা বুলেট পয়েন্ট যে আপনি দিবেন, সেটাকে একটা আপনার হচ্ছে হেডলাইন দিয়ে তারপরে শুরু করাটা হচ্ছে একটা স্মার্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা দিয়ে আপনার হবে কি, আপনার যে খাতা দেখবে তার জিনিসগুলো প্রথমেই সামারিটাই তার চোখে পড়বে। এখন একান্তই যদি আপনি মনে করেন আপনার মাথায় ইনস্ট্যান্ট সাব পয়েন্ট আসে না, সেই ক্ষেত্রে আপনি ওই যে 1 2 দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে পারেন, ওটা তো সমস্যা নেই।
মানে প্যারা প্যারা আকারে লিখার চেয়ে সিরিয়াল দিয়ে লিখাটা হচ্ছে ওয়াইজ, নো ডাউট অন দ্যাট, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন কিছু কিছু জিনিস আছে আপনার হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে যে বিভিন্ন ধরনের যে থিওরি গুলো আছে, থিওরি গুলার মূল বক্তব্য কি, এরকম আসে না যে একটা থিওরি সেটার মূল বক্তব্য কি। ফর এক্সাম্পল গণতান্ত্রিক ধরেন শান্তি তত্ত্ব, ডেমোক্রেটিক পিস থিওরি যেটা, এটার মূল বক্তব্য কি। এখন এইখানে কিন্তু আপনার ক্ষেত্রে মানে ধরেন এই জিনিসগুলা সাব পয়েন্ট আকারে লিখাটা অনেক সময় অনেক টাইম কনজিউমিং মনে হয়। তখন জিনিসগুলো যখন থিওরি আকারে কোনো একটা কিছু আলোচনা করবেন, যদি মনে করেন যে আপনার পক্ষে জিনিসটাকে একটা ফ্লো চার্ট বা ডায়াগ্রাম দিয়ে দেখানো সম্ভব, ফ্লো চার্ট বা ডায়াগ্রাম দিয়ে দেখানো সম্ভব, তাইলে ট্রাই টু ফলো দিস। একদম একটা মানে জিনিসকে যা কথাগুলো যা বলতে চাইছে এটাকে যদি আমরা রিসার্চের কাজে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দাঁড় করাই না, অনেকেই তো আমরা রিসার্চের কাজ করছি, ঠিক আছে? এই যে একটা থিওরিটাকে একটা ফ্রেমওয়ার্ক দেওয়াটা কিন্তু খুব স্মার্ট একটা অ্যাপ্রোচ। এটা আপনারা যখন একটা থিওরি সম্পর্কে প্রপারলি জানবেন তখন সেটাকে আপনারা একটা ফ্রেম করতে পারবেন, একটা ফ্রেমে দাঁড় করাইতে পারবেন। এটা যদি করতে পারেন দ্যাট ইজ ভেরি স্মার্ট। এটা আপনার খাতাটা অন্য 10 জনের চেয়ে একদম আলাদা করে তুলবে, ঠিক আছে? আপনার স্যার যখন খাতাটা দেখবে থিওরিটা উনি একটা ফ্লো চার্ট একটা ডায়াগ্রাম দেখে পুরো জিনিসটা তার কাছে ক্লিয়ার। কেউ যদি পারেন ধরুন উইন উইন সিচুয়েশন, এই জিনিসটা দিয়ে আসলে কি বুঝাইছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার যেই সাম্যাবস্থা, সমাজের যে শান্তির সাম্যাবস্থার যেই পার্টটা, সেটা দিয়ে কিভাবে করে আপনি জিনিসটাকে জাস্ট একটু ইকুয়েশন ইকুয়েশন না মানে জিনিসটাকে আপনি একটা ফ্লো চার্টের মতো যদি দেখাইতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এগুলা মানে এই জিনিসটা আপনি জানার পরে নিজে নিজে একটু এগুলা আঁকাআঁকি করে এটা প্র্যাকটিস করলে এই জিনিসটা আপনার এখন যতটা মনে হচ্ছে যে এটা কেমনে পারবো, এটা অনেক সহজ। এগুলো এমন কঠিন কোনো কিছু না, এগুলো সবই আপনারা করে আসছেন, আপনারা জেনে আসছেন, এখন অ্যাপ্লাই করাটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, এরকম। তারপরে হচ্ছে ধরেন যেই জিনিসগুলো এখন হচ্ছে আসল কথা যেটা, সেটা হচ্ছে আনকমন প্রশ্ন যখন পড়বে, যে যেটা নিয়ে আপনি কিছুই জানেন না, এখন আপনি কি লিখবেন। যেটা হয়েছিল 41 বিসিএস এ আমাদের ক্ষেত্রে, শ্যাডো প্যান্ডেমিক বলে একটা কনসেপ্ট আসছিল, ঠিক আছে? এই শ্যাডো প্যান্ডেমিক অনেক মানুষেরই কমন পড়েনি, আমার নিজেরই কমন পড়েনি, ঠিক আছে? শ্যাডো প্যান্ডেমিক বিষয়টা মানে একটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস হিসেবে আমাদের রিটেন পরীক্ষায় আসছিল। আচ্ছা, এখন দেখেন যেহেতু এটা আমি জানি না, এই বিষয়টা নিয়ে আমার কোনো আইডিয়াই নেই, এবং এটা সম্পূর্ণ একটা জেন্ডার ভায়োলেন্সের একটা কনসেপ্ট থেকে জিনিসটা হচ্ছে এমার্জ করছে। যারা উইমেন জেন্ডার স্টাডিজ এর স্টুডেন্ট ছিল তাদের কাছে এটা একটা পরিচিত কনসেপ্ট, কিন্তু আচ্ছা সেটা এখন হচ্ছে গিয়ে কি, এই জায়গা যখন আপনার একটা জিনিস কোনোভাবেই কমন পড়তেছে না, প্রথম কথা হচ্ছে কোনো কিছু বাদ দিবেন না, কখনো বাদ দিবেন না, এটা কখনোই করবেন না, কখনোই না। যে আপনি একটা জিনিস পারতেছেন না, আমি ভাই আন্দাজি মান্দাজি লিখাচ্ছে, আমি এটা লিখবই না, স্কিপ, নেভার ডু ইট। যা পারেন সেটাকে আপনি এনি হাউ, আপনাকে এমন কিছু আসবে না যেটা একেবারে আপনি ধরেন হঠাৎ করে জীবনের প্রথম আপনি দেখছেন, বা এটাকে আপনি কোনোভাবেই কিছুর সাথে লিঙ্ক আপ করতে পারবেন না। আনকমন জিনিস যখন আসবে তখন ট্রাই করবেন হচ্ছে এই যে, হ্যাঁ, এনার্কাল যে সোসাইটি, নৈরাজ্যবাদ সোসাইটিটাও আমাদের কমন আসে নাই অনেকেরই, ঠিক আছে? কিন্তু যে নৈরাজ্যবাদ দিয়ে আমরা তো একটা কনসেপ্ট বুঝি যে এমন একটা সমাজ যেখানে হচ্ছে কি আইন শৃঙ্খলা বা হচ্ছে ওভারঅল যে শাসন ব্যবস্থাটা প্রপার অর্ডারে চলতেছে না, ঠিক আছে? এটা আমরা একদম আক্ষরিক অর্থে যা বুঝি ওই জিনিসগুলাকেই এক্সাজারেটেড করতে হয়, ওইটাকেই তখন একটু এই যে স্মার্ট অ্যাপ্রোচে জিনিসটা লিখতে হয়। আচ্ছা, শ্যাডো প্যান্ডেমিকের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যখন এই জিনিসটা কমন পড়ে নাই, প্রথম কথা যখন আমি দেখছি যে শ্যাডো প্যান্ডেমিক, তার মানে অবশ্যই এটা প্যান্ডেমিকের একটা ছায়া, ঠিক আছে? প্যান্ডেমিকের একটা ছায়া, তার মানে কি প্যান্ডেমিকের ছায়াটা কি পজিটিভ কিছু হইতে পারে কখনো? প্যান্ডেমিকটা কি আমাদের কোন পৃথিবীর কোন দেশের জন্য কি প্যান্ডেমিক ভালো কিছু নিয়ে আসছিল? না। দেখেন মাথা কিন্তু কাজ করাইতে হবে, এটা কিন্তু একটা ম্যাথের মতো ক্যালকুলেট করতে হবে আপনার। তখন আপনার মাথায় আসলো যে আচ্ছা না, এটা যেহেতু পজিটিভ কিছু না, তার মানে এটা নেগেটিভ কিছু। এখন
আমরা স্বাভাবিকভাবেই যেটা এক্সপেক্ট করি যে যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষায় আমার কাছে জানতে চাবে কি যে প্যান্ডেমিকের ক্ষেত্রে কি কি ধরনের ক্ষয়ক্ষতি আসলে ওয়ার্ল্ড ব্যাপী হয়েছে, এটাই তো আমাদের একটা এক্সপেক্টেড প্রশ্ন, যে আমরা এটাই পড়ে গেছি যে প্যান্ডেমিকের আফটার ইফেক্ট গুলা কি আছে, ঠিক আছে, এই এই ধরনের যে বিষয়গুলা। তখন দেখেন বুঝলাম আমি যে আমি এটা ভায়োলেন্সের উইমেন ভায়োলেন্স বা জেন্ডার ভায়োলেন্সের লেন্স থেকে দেখি নাই, কিন্তু আমি ধরেন এটাকে ওভারঅল একটা ডেভেলপমেন্টের উপরে, আমার এনভায়রনমেন্টের উপরে, আমার সোসাইটির উপরে, আমার যত ধরনের আমার 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 দেশের স্টেবিলিটির উপরে এইটা হচ্ছে কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, এরকম একটা আসপেক্টে আমি জিনিসটাকে আলোচনা করছি। এবং ধরেন যে আমার তো এটা তো টু দি পয়েন্ট এটা জীবনও হয় নাই, কিন্তু যখন আমি সোসাইটিকে ইম্প্যাক্ট করতেছি, যখন আমি আমার আমার পুরা ওভারঅল ইকোনমি বলেন, আমার যত ধরনের জনসংখ্যাকে যখন আমি মানে এটার আন্ডারে বলতেছি যে তারা এটা দ্বারা ইম্প্যাক্টেড হয়েছে, সামহাউ কোনো না কোনো ভাবে জেন্ডার ইস্যুটা তো অটোই অ্যাড্রেসড হয়েছে, ঠিক আছে, মানে এটা যদি কেউ ওইভাবে চিন্তা করে আর কি, যে না মানে এটা হচ্ছে গিয়ে আমি এভাবে লিঙ্ক করে 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 আসছি। এখন আমি কিছুই যদি না লিখতাম, না লিখার চেয়ে আমি যে এই যে একটা জিনিস লিখে রেখে আসলাম, এখানে যদি আমাকে 4-এর মধ্যে আধা মার্কও দেয়, 1 মার্কও দেয়, সেটাই তো আমার জন্য অ্যাডিশনাল। আমি 0 পাওয়ার চেয়ে 1 মার্ক পাওয়াও তো আমার জন্য একটা ভালো বিষয়। এই জন্য যখন একদম টোটাল আনকমন কোনো কিছু আসবে, এটাকে নিয়ে জাস্ট 1-2 মিনিট একটু ভাববেন যে এটার আসপেক্টটা আসলে কি হইতে পারে, তারপরে জাস্ট 3টা জায়গায় ফোকাস করবেন যে হোয়াট ইজ দিস, ঠিক আছে, হাউ দিস ক্যান ইম্প্যাক্ট ইয়োর সোসাইটি, ইয়োর কান্ট্রি অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, আপনার নিজের সোসাইটি, আপনার দেশ এবং পৃথিবীতে এটার কি ধরনের ইম্প্যাক্ট থাকতে পারে, এবং লাস্টলি যে এই ঘটনাটা যে এভাবে ইম্প্যাক্ট করতেছে, এইটার যে আউটপুটটা কি ধরনের হইতে পারে, বা এই ক্ষেত্রে এইটা থেকে যদি বাঁচার কিছু থাকে আমি রেকমেন্ড কি করতে পারি। বুঝছেন, যখন কোনো আনকমন প্রশ্ন আসবে ট্রাই করবেন সেটাকে 3টা লেন্স দিয়ে দেখতে, আপনার সোসাইটি, আপনার দেশ, পুরা বিশ্ব, এইরকম করে আপনি যদি একটা কনসেপ্টকে চিন্তা করেন, আপনার কিন্তু কিছু না কিছু লিখার ইকুইপমেন্ট মাথায় চলে আসবে, ঠিক আছে, এইটা ফলো করবেন। আমি আপনাদেরকে একদম লিখে দিলাম, আনকমন কোনো টপিক আপনি কিছুই লিখবেন না, এটা কখনোই পসিবল না, ঠিক আছে, ট্রাই করবেন 3টা লেন্সে জিনিসটাকে রিলেট করতে, রিলেট করে তারপরে এক্সপ্লেন করতে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এই গেল কনসেপ্টের বিষয়টা। এখন দেখেন কনসেপ্টে আমাদের হচ্ছে গিয়ে কিছু, আর আমি অবশ্যই এক্সপেক্ট করব যারা রিটেন পরীক্ষা দিবেন 46-47 সামনে, মানে প্রিলির পরে যারা রিটেন দিবেন, ইভেন যারা প্রিলির স্টুডেন্ট ক্লাসটা দেখতেছেন, আপনারা প্রিলির টাইমে রিটেনের ফুল সিলেবাসটা কিন্তু পিএসসির ওয়েবসাইট থেকে নামাই নেবেন, ঠিক আছে, সিলেবাস ছাড়া আপনি কিন্তু কোনো ডাইরেকশন নাই, আপনি আপনি কোন পথে যাবেন এটা আপনি জানেন না। যতই আপনার কাছে মনে হয় যে এগুলার কোনো সিলেবাস নাই, সবই পড়তে হবে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ভুল কথা। আপনার কিন্তু একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ আপনার হাতে থাকতে হবে, এবং রিটেনের সিলেবাসটাই হচ্ছে আপনার জন্য সেই রোড ম্যাপ, ঠিক আছে, এই সিলেবাসটা অবশ্যই আপনার ডাউনলোড করতে হবে। এখন দেখেন আমি যদি কনসেপচুয়াল পার্টে যাই, সেখানে কিছু অধ্যায় ভিত্তিক বিষয় আছে, কোন জায়গাগুলোতে আপনার গুরুত্ব বেশি দিতে হবে এবং কোনটা আপনি একটু কম গুরুত্ব দিলেও সমস্যা নাই। যেমন প্রথম যেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর যে পরিচিতি, ঠিক আছে, এই আন্তর্জাতিক বিষয়াবলীর পরিচিতিটা হচ্ছে আপনার ওভারঅল আন্তর্জাতিক বিষয়ের আন্ডারে কি কি জিনিস, কি কি সেকশন আছে, সেইটার একটা পুরাই থিওরিটিক্যাল একটা পার্ট, ঠিক আছে, এবং আপনার এক্সপেক্ট করতেই হবে যে এই জায়গা থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, কারণ এটা আপনার আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষা আপনি দিচ্ছেন, ওভারঅল কোর যে আন্তর্জাতিক বিষয়ের যে অংশটা, সেখান থেকে একটা থিওরির প্রশ্ন আপনি পাবেনই, ঠিক আছে, এটা হইতে পারে আপনার বিভিন্ন রাজনৈতিক নিয়ামকের যে বিষয়গুলা, এটা হইতে পারে আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব কি, এটা হইতে পারে হচ্ছে কি আপনার আহ বিভিন্ন ধরনের এই যে সম্পর্কের যে থিওরি গুলা, উদারনীতি, বহুত্ববাদ নীতি, তারপরে হচ্ছে গিয়ে গেম থিওরির কথাই তখন বলতে চাচ্ছিলাম, গেম থিওরি, তারপর হচ্ছে যে অ্যানার্কাল সোসাইটি যেটা যেরকম আসছিল আমাদের, মানে এই যে 5-6টা চ্যাপ্টার কনসেপচুয়াল পার্টের আন্ডারে দেয়া আছে ওয়েবসাইটে, প্রতিটা চ্যাপ্টার কিন্তু টাচ করে প্রশ্ন হবে, আপনি ওভারঅল কোনো চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েন না, আপনার কাছে এমন এখানে এমন কোনো কঠিন চ্যাপ্টার নাই যেটা আপনি টোটাল বাদ দিতে হবে, ঠিক আছে, টোটাল বাদ দেওয়ার কোনো কিন্তু সুযোগ নাই, তাইলে আপনি শিওরলি কিছু জিনিস মিস করে যাবেন, ঠিক আছে, এই জন্য অবশ্যই কনসেপ্টের যে পার্ট গুলো আছে, পুরাটা প্রশ্ন, এই পুরা চ্যাপ্টার গুলার যে ইম্পর্টেন্ট পার্ট গুলা, সেগুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে, অন্তত একবার হলেও রিডিং পড়তে হবে। এরপরে দেখেন
দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে বিশ্বের কারক সমূহ, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে গিয়ে এগুলাতে হচ্ছে আপনার যে বিভিন্ন স্টেটের সাথে নন স্টেট অ্যাক্টর গুলা কি আলোচনা হয়, কোন দেশের কি ধরনের হচ্ছে গিয়ে আপনার দেশের ক্যাটাগরি গুলা কি, স্টেট গুলা কি কি ক্যাটাগরাইজড, তারপরে হচ্ছে গিয়ে আপনার আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট গুলা, মানে আমরা যেই সমাজ ব্যবস্থাগুলা বিলং করি বা আমাদের যে চারপাশের প্রতিবেশী দেশগুলা বা যেসব দেশের সাথে আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সম্পর্ক কিংবা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক কিংবা হচ্ছে গিয়ে কোনো না কোনো ভাবে, এখন তো গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখন আমরা কি কোনো দেশকে বাদ দিয়ে কোনো দেশ চিন্তা করতে পারি না। কাজে এই ওয়ার্ল্ডের যে আপনার অ্যাক্টরস গুলা আছে, এই অ্যাক্টরস গুলা কিন্তু আপনার যে কোনো জায়গায় খুব ইম্পর্টেন্ট। আপনি যেই বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয়ের যেই পার্ট নিয়ে আলোচনা করেন, আপনি অ্যাক্টরস বাদ দিয়ে কিন্তু আলোচনা করতে পারবেন না। এই জন্য এই চ্যাপ্টারটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই অ্যাক্টরস ইন দা ওয়ার্ল্ড যেটা, এটা হচ্ছে আপনার হাইয়েস্ট প্রায়োরিটি পাবে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে এই যে আপনার যেটা বলতেছিলাম যে বিভিন্ন ধরনের সার্বভৌমত্বের বৈশিষ্ট্য, আপনার রাষ্ট্রের উপাদান কি, যেগুলো আমরা সামাজিক বিজ্ঞানে পড়ে আসছি, ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে আপনার অবশ্যই পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এইটার আন্ডারে দেখেন আবার আপনার যত ব্রেটেন উডস সংস্থা, মানে অ্যাক্টরস নন অ্যাক্টরস যারা আছে আর কি, এগুলো সব এখানে আসবে। বিভিন্ন অর্থনৈতিক সংস্থা, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের যে আঞ্চলিক সংস্থা, এই আঞ্চলিক সংস্থাগুলো, এই নন স্টেট অ্যাক্টর যারা আছে, তারা কিভাবে স্টেট অ্যাক্টর গুলাকে মানে ইনফ্লুয়েন্স করে, কিভাবে করে এরা একজন আরেকজনের সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আসে। এবং এটাই আন্তর্জাতিক বিষয়াবলীর একদম কোর যে জায়গাটা, ঠিক আছে। কাজেই পড়া যখন শুরু করবেন, স্টেট অ্যাক্টরসটাকে হাইয়েস্ট গুরুত্ব দিয়ে পড়া শুরু করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্ষমতা এবং নিরাপত্তা, পাওয়ার এন্ড সিকিউরিটি। আচ্ছা, পাওয়ার এন্ড সিকিউরিটির যে পার্টটা, এটা হচ্ছে গিয়ে কম্পারেটিভলি আপনার জানার মধ্যে বিষয়, ঠিক আছে। কিভাবে? আপনি যখন স্টেট অ্যাক্টর নন স্টেট অ্যাক্টর গুলা পড়বেন, তাদেরকে যে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়েছে, যে কে হচ্ছে গিয়ে আপনার ধরেন হচ্ছে স্ট্রং কান্ট্রি, কে হচ্ছে গিয়ে কম্পারেটিভলি ওয়েলফেয়ার স্টেট, কে ফেডারেশন, এই যে বিভিন্ন দেশকে আমরা ক্যাটাগরাইজ করতেছি, এই যে সার্বভৌমত্বের বিষয়গুলোকে আমরা স্টেট অ্যাক্টরের মধ্যে পড়লাম, এদেরই কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই পাওয়ার এন্ড সিকিউরিটির পার্টটা, ঠিক আছে। পাওয়ার এন্ড সিকিউরিটির পার্টের মধ্যে আপনার আসবে কি কি, আপনার নিরাপত্তার যে বিভিন্ন জায়গা, নিরাপত্তা মানেই হচ্ছে আপনার আন্তর্জাতিক সংস্থা যারা নিরাপত্তা নিয়ে কাজ করে। তারপরে আসবে হচ্ছে আপনার পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে কোন কান্ট্রি গুলা কি পাওয়ার হোল্ড করতেছে। এখন হচ্ছে ইকোনমি পুরা ওয়ার্ল্ডকে ডমিনেট করতেছে, ইকোনমির দিক থেকে যে স্ট্রং, সে হচ্ছে ওয়ার্ল্ডে একটা স্ট্রঙ্গার পজিশন হোল্ড করতেছে, ঠিক আছে। সাথে সাথে আপনার মিলিটারি পাওয়ার, হার্ড পাওয়ার কোনটা, স্মার্ট পাওয়ার কোনটা, কোনটা হচ্ছে গিয়ে আপনার সফট পাওয়ার, কালচারাল বিষয়গুলো কিভাবে করে আপনার এই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আপনার স্টেটটাকে কাজ করাচ্ছে, এই বিষয়গুলো দিয়ে কিন্তু আপনি একটা দেশের সাথে আপনার আরেকটা দেশের সম্পর্ক কি সেটা ডিটারমাইন করতেছেন, ঠিক আছে। এই পাওয়ার এন্ড সিকিউরিটি সম্পর্কে আপনার আইডিয়া যদি না থাকে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোন দেশ আপনার শত্রু আর কোন দেশ আপনার বন্ধু, কোন দেশের সাথে আপনার সম্ভব ভবিষ্যতে ভালো একটা সম্পর্ক তৈরি করলে আপনার লাভ আছে, কোন জায়গায় ক্ষতি আছে। কারণ পররাষ্ট্র নীতি সবসময় এটাই বলে যে থিঙ্ক অ্যাবাউট ইয়োর গুডনেস, আপনার কোনটাতে প্রফিট, ইয়োর প্রফিট, আপনার প্রফিট, আপনার দেশের প্রফিট যেখানে হবে সেইখানে আপনি হাইয়েস্ট প্রায়োরিটি দিবেন। নেগোসিয়েশনের ক্ষেত্রে সবসময় আপনি যাতে উইনার হন সেই চিন্তা করতে হবে। এন্ড পাওয়ার এন্ড সিকিউরিটির জায়গাটা যদি আপনার জানা না থাকে, আপনি কিন্তু এই নেগোসিয়েশন গুলা করতে পারবেন না। কারণ আপনার তখন কোন কান্ট্রি কি উইক পয়েন্ট, কোন জায়গার কার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো এই জায়গাটা থেকে কভার করতে হবে। প্লাস হচ্ছে গিয়ে যেহেতু সিকিউরিটির একটা ইস্যু, এটার সাথে স্বাভাবিকভাবে অস্ত্রীকরণ নিরস্ত্রীকরণের যে কনসেপ্ট গুলো থাকে, এখন ওয়ার্ল্ডে হচ্ছে গিয়ে সবসময় একটা যুদ্ধ যুদ্ধ খেলা চলতেছে, ঠিক আছে। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, নিজের দেশের মধ্যে বিভিন্ন পার্টির মধ্যে যুদ্ধ, এবং যুদ্ধ মানেই হচ্ছে অস্ত্রের বাণিজ্য, অস্ত্রের বাণিজ্য মানে এখানে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানি, সেখানে হচ্ছে গিয়ে একটা অশান্তি। দেখেন, এই অস্ত্রের জায়গাগুলো আপনারা যদি একটু মোটামুটি বুঝতে পারেন যে কোনটা কিভাবে করে কি করা যায় বা কি কি চুক্তি এগুলার আন্ডারে হয়েছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে আপনার এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে এম্পিরিক্যাল সিচুয়েশন আপনার অ্যানালাইসিস করা সহজ হবে। এই পাওয়ার সিকিউরিটিটা যার ভালো পড়া থাকবে, সে এম্পিরিক্যাল পার্টটাতে খুবই এক্সিলেন্ট একটা পারফরমেন্স করার সুযোগ আছে। কাজেই এইটাও আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার।
নেক্সট হচ্ছে গিয়ে দেখেন প্রধান প্রধান ধারণা ও ভাবতত্ত্ব। এই ধারণা ও ভাবতত্ত্বের যেই জায়গাটা, এইটা থেকে ইউজুয়ালি প্রশ্ন কম্পারেটিভলি কম হয়। এইটাকে আপনারা অনেক বেশি গুরুত্ব দিয়ে ধরেন, অনেক দেশ অনেক ধরনের এই ভাব বা তত্ত্বগুলো দিয়ে আসছে, ঠিক আছে। অনেক ধরেন হচ্ছে গিয়ে ফ্রান্সের কোন একটা রাজা একটা হচ্ছে গিয়ে আপনার আইডিয়া শেয়ার করলো রাষ্ট্র পরিচালনা, কিংবা হচ্ছে ধরেন স্পেনের একটা রাজা একটা একটা কোনো আইডিয়া শেয়ার করলো। এটা এখন হচ্ছে কি কি এটা এত ভাস্ট, এই জিনিসটা এত বড়, গ্রিক আছে এখানে, তারপরে এখানে ইতালি আছে, যারা হচ্ছে গিয়ে রাজা বা একটা টাইমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বা তারও আগে সভ্যতার সূচনার দিক থেকে যেসব কান্ট্রি হচ্ছে প্রথম সভ্যতার আলোয় আলোকিত ছিল, তাদের যে বিভিন্ন ভাবধারা, বিভিন্ন ধরনের ইস্যুস গুলা, ফ্যাসিবাদী, তারপরে হচ্ছে নাৎসিবাদী, এই ধরনের যে গ্র্যাজুয়ালি প্রতিটা আন্দোলনের মাধ্যমে যেই জিনিসগুলাকে নতুন নতুন ভাবে তৈরি হয়েছে, নতুন নতুন ভাবধারা সৃষ্টি হয়েছে, এইটা হচ্ছে অনেক ভাস্ট একটা জায়গা। এই জায়গাটাতে আপনার খুব বেশি প্রায়োরিটি না দিলেও চলবে, ঠিক আছে। এখানে যা আছে সেটা মানে আপনার আনকমন আসার চান্সটা বেশি, ঠিক আছে। সত্যি কথা যেটা, এখান থেকে আপনার প্রশ্ন কমন পাওয়ার স্কোপ হচ্ছে ভেরি মিনিমাল। তাই এই জায়গাটা একটা ওভারঅল যার আপনার কাছে মনে হয় যে এইটার একটা জাস্ট থরো আইডিয়া রাখলেই হবে, যেগুলো ইম্পর্টেন্ট ক্ষেত্রে, যে নব্য উপনিবেশবাদ কি ছিল, তারপরে গ্লোবালাইজেশনের পার্ট গুলা কি, নয়া বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আসলে কি ধরনের, পার্টনারশিপ ফর পিসটা আসলে কি, কালচার অফ পিসের যে ধারণাগুলো, মানে যেটা একদম আধুনিক একটা ধারণার সাথে সম্পর্কিত, সেই জায়গাগুলো এখান থেকে একটু মোটামুটি পড়লেই হবে। নেক্সট হচ্ছে পররাষ্ট্রনীতি ও কূটনীতি, ঠিক আছে। এইটা তো মানে নো ডাউট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। এখান থেকে হচ্ছে কি আপনার বিভিন্ন টাইপের যে ডিপ্লোমেসি, গানবুট ডিপ্লোমেসি কি, তারপরে হচ্ছে আপনার ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি কি, পাবলিক ডিপ্লোমেসি কি, এটা ছাড়া আপনি আসলে আন্তর্জাতিক সম্পর্কে যে বিভিন্ন ধরনের সেমিনার বা বিভিন্ন ধরনের যে সামিট গুলা হয়, সেখানে নতুন যেই ডিপ্লোমেসি গুলা তৈরি হয়, সেলফি ডিপ্লোমেসি হইতে পারে, ইলিশ ডিপ্লোমেসি হইতে পারে, ম্যাঙ্গো ডিপ্লোমেসি হইতে পারে, এই যে বিভিন্ন ধরনের সম্পর্ক বিল্ড আপ করার জন্য যেই ধরনের ডিপ্লোমেসি গুলা অ্যারাইজ করে, সেগুলা কিন্তু কম্পারেটিভলি বেশি ইম্পর্টেন্ট থাকে। এই চ্যাপ্টারটা আপনার মোটামুটি হচ্ছে গিয়ে একটু ভালো মতো পড়ে গেলে এটা আপনি প্রবলেম সলভিং এটা কাজে লাগাইতে পারবেন। এই পররাষ্ট্র নীতি যার জানা থাকবে, সে প্রবলেম সলভিং এর রেফারেন্স হিসেবে এগুলা খুব ভালো মতো ইউজ করতে পারবেন। কাজে এই চ্যাপ্টারটাও আপনার একটু ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক। অর্থনীতি যেহেতু এখন আমি বলতেছি যে এখন এর মেইন যে গেম প্লেয়ারটাই হচ্ছে ইকোনমি, অর্থনীতি ছাড়া এখন সবকিছু অচল। কাজেই অর্থনীতির ক্ষেত্রে কোন কোন অর্গানাইজেশন কাজ করে, কোন কোন অর্গানাইজেশন আমাদেরকে কি ধরনের ফ্যাসিলিটি দেয়, এলডিসি কান্ট্রি হিসেবে আমরা কার কাছ থেকে কি ফ্যাসিলিটি পাই, গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথকে কি ধরনের ফ্যাসিলিটি দেয়, অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি কি ধরনের ফ্যাসিলিটি পাই, মোস্ট ফেভার্ড নেশন গুলা কি ধরনের ফ্যাসিলিটি পায়। এই যে অর্থনীতি সম্পর্কে আপনাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার জন্য কি কি জিনিস একটা দেশ আপনার উপরে লক্ষ্য রাখবে, এই রিলেটেড যা আছে এগুলা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে ফোকাস হয়। এটাও আপনার মোটামুটি মানে এটা আপনি যখন পড়া শুরু করবেন দেখবেন ঘুরে ফিরে এই জিনিসগুলো আপনার সব জায়গায় লাগতেছে। বাংলা রচনা বলেন, বাংলাদেশ বিষয়াবলিতে বলেন, অনেক জায়গায় এই পার্টের যে কনসেপ্ট গুলো সেগুলো আপনার অনেক কাজে লাগবে। কাজে এটাতেও বাদ দেওয়ার কোনো সুযোগ, কোনোটাই আসলে বাদ দেওয়ার সুযোগ নাই, কিন্তু কম্পারেটিভলি এগুলা যেমন একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়। আরেকটা আল্লাহর ওয়াস্তে, আমরা যেই সোসাইটি বিলং করি, বৈশ্বিক পরিবেশ প্রতিনিয়ত ডেটোরিয়েট হইতেছে, ঠিক আছে। এই জিনিস থেকে প্রশ্ন আসবে না এটা আগামী অন্তত 10-12 বিসিএস বলেন, যে পরীক্ষায় বলেন, পরিবেশ ইস্যু থেকে একটা প্রশ্ন আপনি পাবেনই পাবেন, ঠিক আছে। এখন মজার পার্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে ইউজুয়ালি যে প্রশ্নগুলো আসে সেটা আমাদের জানার মধ্যেই আসে, মানে এখানে আপনার খুব এফোর্ট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখানে যে স্কোপ সম্মেলন যেগুলো থাকবে বা রিসেন্টলি যাবে সেগুলো একটু দেখতে পারেন। তারপরে যেই যেই সংস্থাগুলো হচ্ছে এদের সাথে কাজ করে, বা নতুন কোনো স্কিম যদি ইউএন নিয়ে থাকে, বা অন্য কোনো অর্গানাইজেশন যেটা খুব সিগনিফিকেন্টলি একটা নতুনত্বের তৈরি করছে, এই বিষয়গুলো যেগুলো খুব কমন ফ্যাক্টর, সাম্প্রতিক বিষয়টাকে ফোকাস করা হয় এই জায়গাটা থেকে, ঠিক আছে। এইটা একটু এই সাইডটা থেকে আপনাদের এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আরেকটা মানে ভয়ের যে বিষয়, সবাই যে বিষয়টা নিয়ে সবচেয়ে ভয় থাকে, এই 15 মার্কসের যে 3টা এম্পেরিক্যাল ইস্যুস থাকে,
এম্পিরিক্যাল ইস্যু। আচ্ছা, আমি একটু দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। সাব পয়েন্ট সব জায়গাতে ইউজ করবেন। সাব পয়েন্ট যত বেশি দিবেন তত বেশি আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে তত বেশি আপনার পয়েন্ট ক্যারি করবে ভালো মতো। আচ্ছা, আমার কোর্সের কথা যারা জিজ্ঞেস করতেছেন, কোর্স কিন্তু আমার 45, আমি যে ব্যাচ পড়াচ্ছি 45 বিসিএস থেকে সবকিছু ওইটার মধ্যে আছে। 46 বিসিএস এর খুব বেশি নোট এখনো দেওয়া হয়নি, ক্লাসও খুব বেশি হয় নাই। আপনারা যারা প্রশ্ন করতেছেন ইনবক্স ভরে ওইটা, তারা হচ্ছে গিয়ে এইটা একটু শুনে রাখেন যে এই ব্যাচ যেটা রানিং আছে এটা 45 বিসিএস থেকেই রানিং। ওখানে 45 এর নোট আছে, 46 এর নোটও অ্যাড হচ্ছে, এবং হচ্ছে এইটা আপনার মোটামুটি চলবে আরো মাস দুয়েক, তো ইনশাল্লাহ ক্লাস হবে আর কি। আচ্ছা, এখন দেখেন কনসেপচুয়ালের পার্টটা একটু দেখি। সেটা হচ্ছে সরি, এম্পেরিক্যাল ইস্যুজ এর যে পার্টটা, এটা হচ্ছে 15 মার্কের প্রশ্ন থাকবে 3টা, 45 মার্ক। এখন এই প্রশ্ন বিভিন্ন ভাবে হইতে পারে। আইদার আপনাকে এমন দিতে পারে যে একটা প্রশ্নের খ, কয়ে 10 মার্ক, খয়ে 5 মার্ক, আইদার এরকম করে আসতে পারে। অথবা আপনার হচ্ছে 5 5 5 করেও আসতে পারে প্রশ্ন। কিন্তু এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে একটা প্রশ্নে আপনার 15 মার্কস থাকতেই হবে, ঠিক আছে? এটা এরকম কোনো কিছু না, ঠিক আছে? আচ্ছা, আপনার এখানে অপশন থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে ইউজুয়ালি 4টা থেকে 3টা লিখতে হয়, কিন্তু অনেক সময় 43 বিসিএস এ সম্ভবত এখানে কোনো অপশন ছিল না, তিনটাই অ্যান্সার করতে হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন এখনই আমি এখানে দেখতেছি, এম্পেরিক্যাল ইস্যুর 15 মার্কের জন্য কত পৃষ্ঠা লিখতে হয়। বিসিএস পরীক্ষায় পৃষ্ঠার কোনো কারবার নাই। আপনি কয় পৃষ্ঠা লিখতেছেন এটা বিসিএস পরীক্ষাতে কোনো কিছু ম্যাটার করে না। আপনি নিজের জানার জিনিসটা কতটুক ভাবে এক্সপ্রেস করতে পারতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার একটা 15 মার্কসের প্রশ্ন স্ট্যান্ডার্ড যেটা আর কি, সেটা হচ্ছে আপনার 2 থেকে 3 পাতা, মানে হচ্ছে পৃষ্ঠা হিসাব করলে 4 পৃষ্ঠা হচ্ছে হাইয়েস্ট, মানে এপাশ ওই পাশ আর কি। 4 পৃষ্ঠা থেকে 4.5 হাইয়েস্ট, 4.5 পৃষ্ঠা। আর পাতা হচ্ছে 2 থেকে 3 পাতা আর কি। এপাশ ওই পাশ করে 4.5-এর বেশি লিখবেন না, ঠিক আছে? 4 পর্যন্ত লিখলেই এনাফ। 4 পৃষ্ঠা পর্যন্ত যদি লিখতে চান আপনি এপাশ ওই পাশ করে আর কি, তাইলেই এনাফ। আচ্ছা, এম্পেরিক্যাল ইস্যুর ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, আপনার অবশ্যই একটু চেষ্টা করবেন এখানে একটা ফিগার অ্যাড করতে। এখন আপনি একটা দেশের ম্যাপ আঁকতে পারেন না, আপনি জানেন না ম্যাপ কি, নট নেসেসারি আপনার একটা ম্যাপই আঁকতে হবে, বা আপনার ওয়ার্ল্ড ম্যাপ আঁকা জানতেই হবে, অন্য একটা দেশের ম্যাপই আঁকতে হবে। আপনি যা বলতে চান সেই জিনিসটাকে আপনি ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন দিলেও না, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার কোয়াড, কোয়াডের যে কনসেপ্টটা যদি এম্পেরিক্যালে আসে কখনো, কোয়াড ধরেন আমি কোয়াডের কিচ্ছুই জানি না, কিন্তু আমি জিনিসগুলাকে এইভাবে একটা রিপ্রেজেন্টেশন দেখাইতে পারি। এখানে ইউএসএ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া। দেখেন তো এখানে এটা আঁকতে 1 সেকেন্ডের বেশি সময় লাগবে? এখানে আপনার কোনো দেশ টেশ কিচ্ছু আঁকার কোনো দরকার নেই। এইভাবে করে আপনার যখন যে কনসেপ্টটা আসবে সেটাকে একটা ভিজুয়ালাইজ রিপ্রেজেন্টেশন দেওয়ার যদি সুযোগ থাকে সেটা হইলেও দিবেন, ঠিক আছে? দয়া করে, এখন আপনার বাংলাদেশ ভারতের সম্পর্ক আসলো, বা বাংলাদেশ চায়নার সম্পর্ক আসলো, দয়া করে ওখানে আবার ফ্ল্যাগ এঁকে দিয়েন না, এগুলা হইতেছে একটা হাস্যকর, ঠিক আছে? এগুলা দেখি আমি অনেকে লিখে, ঠিক আছে, খাতা দেখি যখন, কি অদ্ভুত। আপনার বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কে ফ্ল্যাগ কোত্থেকে আসছে? এটা একটা আজব জিনিস না? আপনি তখন ওইটাকে কিভাবে দেখাইতে পারেন বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক আপনার
একটা স্মার্ট ভিজুয়ালাইজেশন আপনার দেখাইতে হবে। আপনি এখানে দেখাইলেন বাংলাদেশ, এখানে দেখাইলেন চায়না, এটাকে আপনি কি কি লেন্সে দেখতেছেন? অর্থনীতি, যোগাযোগ, তারপরে হচ্ছে কি আপনার তারপরে আর কি আছে? অর্থনীতি, যোগাযোগ, বাণিজ্য, কূটনীতি। এইভাবে এটা একটা স্মার্ট অ্যাপ্রোচ। আপনি এখানে ফ্ল্যাগ লিখার তো কোনো মানে নেই, ঠিক আছে? যখন যেই জিনিসটা আপনার আসবে সেই জিনিসটাকে আপনি হচ্ছে ট্রাই করবেন একটা, আপনি যা লিখতে চাচ্ছেন সেটাকে একটু দেখাই দিবেন। এই যে আমরা পয়েন্ট করি না 1 2 3 4 করে, সেটাকে একটা ছবির আকারে দেখাই দিবেন। আচ্ছা, এম্পেরিক্যালের ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি, একটা কোটেশন দিয়ে শুরু করতে পারলে খুব ভালো, ঠিক আছে? এটা আপনার নট নেসেসারি যে আপনি সব কোটেশন দিতে পারবেন বা ইয়ে করতে পারবেন, কিন্তু এখানে একটা স্মার্ট বিষয় আছে, ঠিক আছে? ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনার রেফারেন্সিং করাটা বুঝতে হবে যে কোন দেশ কি জিনিস আসলে, কোনটা আপনি কিভাবে কোটেশন করতে পারেন। এখন আচ্ছা, এটা একটু পরে বলতেছি, আগে একটু এম্পেরিক্যালের বিষয়টা, রেফারেন্সিং এর বিষয়টা আমি ইয়েতে বলতেছি, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বলতেছি। যেটা হচ্ছে এম্পেরিক্যাল ইস্যু মানেই হচ্ছে আপনার একটু গবেষণামূলক একটা জায়গা, ঠিক আছে? এখানের যে প্রশ্নগুলো থাকে সেখানে আপনার একটু অ্যানালাইটিক্যাল হবে, অ্যানালাইটিক্যাল একটা অ্যাপ্রোচ থেকে আপনার এটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন যেটাই হবে সেটার একটা মোটামুটি ধারণা আগে দিবেন, একটা ধারণা দিলেন প্রথমে, সেটার একটা পটভূমি বা প্রেক্ষাপট দিবেন, পটভূমি বা প্রেক্ষাপট, প্রেক্ষাপট। তারপরে এটার বৈশ্বিক, বৈশ্বিক ইম্প্যাক্ট যেটা থাকবে আর কি। ইম্প্যাক্টের বাংলা কি? ইম্প্যাক্টের বাংলা মাথায় আসতেছে না। বৈশ্বিক, কারণ ইম্প্যাক্টের বাংলা লিখেন কেউ একজন। বৈশ্বিক প্রভাব, প্রভাব, বৈশ্বিক প্রভাব। এই বৈশ্বিক প্রভাবের আন্ডারে ট্রাই করবেন আলোচনা করতে অর্থনীতিতে এটা কি করছে, এই বাণিজ্যে কি করছে, তারপরে হচ্ছে আপনার অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ও যোগাযোগ ও যোগাযোগ ব্যবস্থাই দিয়ে। তারপরে হচ্ছে আপনার এটা আপনার যে কূটনীতির ক্ষেত্রে কি ধরনের অ্যাপ্রোচে গেছে, এইগুলা লেন্স থেকে আলাপ করবেন, ঠিক আছে? এইগুলা মাথায় একদম ঢুকায় রাখবেন। প্রভাব, বৈশ্বিক প্রভাব, এরপরে হচ্ছে গিয়ে এইটা আরো কি কি অ্যাঙ্গেলে আপনার প্রভাবগুলো আলোচনা করতে পারেন, এটা আপনার ওভারঅল বিষয়টাকে আপনি একজন বিশ্লেষকের দৃষ্টিতে দেখে সেটাতে আপনি কিছু জিনিস, কিছু মানে রেকমেন্ডেশন না, বিষয়টা হচ্ছে গিয়ে কি আপনি যা এখানে আলোচনা করলেন এইটার আন্ডারে আপনার হচ্ছে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হয়। ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলতে হচ্ছে যে এইটার আসলে পজিটিভ আসপেক্টটা বাংলাদেশ চায়নার সম্পর্কের ক্ষেত্রে যদি হয়, এটা আমার ইতিবাচক কি কি জিনিসকে প্রভাবিত করতেছে, ইতিবাচক কি কি জিনিস এটার দ্বারা প্রভাবিত হচ্ছে, নেতিবাচক কি কি জিনিস এটার দ্বারা হইতে পারে, ঠিক আছে? এরকম ইতিবাচক নেতিবাচক পজিটিভ নেগেটিভ একটা জায়গা থেকে আপনি হচ্ছে একটা অ্যানালাইসিস দাঁড় করাবেন প্রতিটা ক্ষেত্রে। যখন সম্পর্ক রিলেটেড বিষয় আসবে সেখানে আপনার এখানে ইতিবাচক নেতিবাচক একটা ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করতে হয়, নেতিবাচক একটা ইম্প্যাক্ট দিয়ে লাস্টে আপনি হচ্ছে কনক্লুশন করবেন, কনক্লুশন। এই হচ্ছে আপনার একটা জেনারেল যে একটা আপনার কি বলে এটাকে, একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা ধরে আপনি যে কোনো এম্পেরিক্যাল প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? এন্ড এম্পেরিক্যালের প্রশ্নে যেটা দেখা যায় এখনকার যে আমাদের প্রশ্নের ট্রেন্ড গুলা, সেগুলা দেখা যায় যে রিসেন্ট আলোচিত যে ইস্যুগুলা আপনাদের জন্য রিসেন্ট মানে কিন্তু পরীক্ষার 2 মাস আগের, এখনের যা ঘটতেছে এগুলা কিন্তু আপনাদের জন্য রিসেন্ট, ঠিক আছে?
আপনি যে যখন আপনার রিটেন পরীক্ষার ডেট দিবে এর আগের 1 মাস কি হয়েছে ওগুলা জিনিস নিয়ে আপনার এত বদার ধর দরকার নেই এর আগ পর্যন্ত। যেমন ইসরায়েল ফিলিস্তিনের ইস্যুটা হচ্ছে গিয়ে এখন একটা খুবই ধরেন চমকপ্রদ একটা বিষয়। তারপরে হচ্ছে যে জাতিসংঘ বিভিন্ন দেশের যে যুদ্ধ বিগ্রহটাকে আসলে কিভাবে করে দেখতেছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এখন একটা বিষয়। শান্তির জন্য আমরা হচ্ছে আসলে বিভিন্ন ওয়ার্ল্ডের যে বিভিন্ন অর্গানাইজেশন গুলার কি ধরনের রোল আছে, আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কগুলাকে কিভাবে নার্চার করলে দেশগুলার মধ্যে একটা সম্প্রীতি তৈরি হবে। এখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সাউথ এশিয়ান কান্ট্রি গুলা একটা লিডে চলে আসতেছে বা একটা আলোচনায় চলে আসতেছে। এদের যে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ গুলা, যে এদের আপনার ধরেন অর্থনীতির ক্ষেত্রগুলা কিভাবে কাজ করতেছে, এরা কিভাবে করে হচ্ছে ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে, এই বিষয়গুলো এখন আলোচিত। ঠিক আছে। আর আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট যেরকম 5 আগস্টের পরের প্রেক্ষাপট অনুযায়ী এখন আমাদের মানে বেশি মনোযোগ দিতে হবে যেই স্টেট গুলার সাথে আমাদের এখন অনেক ভালো সম্পর্ক বিলং করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে আপনার ধরেন শ্রীলঙ্কা, পাকিস্তান, ওদের সাথে যেমন এখন আমাদের একটা ভালো একটা পজিটিভ দিকে একটা রিলেশন যাচ্ছে। ভারতের সাথেও আমাদের নেগেটিভ কোনো ইয়ে না। আপনি যখন স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন যখন, তখন আসলে এটাকে এত পার্সোনালি ডিল করার কিছু নাই। ঠিক আছে। ভারতের সাথে হচ্ছে আমাদের এখনো অনেক জায়গা থেকে আমরা সম্পর্কিত। বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেহেতু বলে যে সবার সাথে আমরা একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক মেনটেন করে চলি, এখানে আসলে কোনো দেশ আমার শত্রু হিসেবে পরীক্ষার্থীরা অন্তত ভাবতে পারবে না। ঠিক আছে। আপনি মতবাদ আপনার যেটাই হোক, কিন্তু পরীক্ষার হলে আপনি যখন বসবেন ঢালাও ভাবে এমন কিছু লিখবেন না যেটা চরম নেগেটিভ কোনো কিছু আপনার খাতাটাকে হচ্ছে পোর্ট্রে করে, এগুলা কোনো কিছুতে যাওয়া যাবে না। ঠিক আছে। এখন এম্পেরিক্যালের পার্টের যেই জায়গাটাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে, এখানে আপনার প্রচুর রেফারেন্স বই থেকে পড়তে হবে। এবং সবচেয়ে বেস্ট পার্ট আপনার এই নোট করে পড়ার যে ইস্যুটা, সেটা হচ্ছে আপনার নিউজ পেপার পড়তে হবে। অনেক নিউজ পেপার, এগুলো আপনি কোনো বইয়ে পাবেন না। এম্পেরিক্যাল ইস্যু কেউ যদি বই থেকে পড়ে আল্লাহর ওয়াস্তে, সে খুবই বাজে পরীক্ষা দিবে। এখানে আপনার নিউজ পেপার এবং টিভি নিউজ শুনতে হবে, এগুলা নোট করতে হয়। এম্পেরিক্যাল ইস্যু যেগুলো আলোচিত বিষয়গুলো আপনার নোট করতে হবে একাধিক সোর্স থেকে। মিনিমাম 4টা থেকে 5টা নিউজ পেপারে আপনার দেখতে হবে যে কি এই জিনিসগুলো চলতেছে, কিভাবে কি এটাকে একটা ক্যাটাগরাইজ করে আপনাকে নোট করতে হবে। নোট না করলেও ধরেন পয়েন্ট গুলা মাথায় রাখতে হবে। আপনি হাতে লিখে যে আপনার নোট করতে হবে পাতার পর পাতা, এরকম না, কিন্তু আপনার মাথায় একটা স্কেলিটন দাঁড় করাইতে হবে যে একটা ঘটনা। এখন আপনি ইসরায়েল ফিলিস্তিনের যে কনটেক্সটে এখন যুদ্ধ চলতেছে বা যে এখন যে ইস্যুটা সেখানে চলতেছে, আপনি যদি কোনো কিছুই না জানেন আপনি এখানে আসলে লিখতে পারবেন না। আবার অনেক সময় বেশি জানলে সেটাকে কিন্তু কনফাইন করে আনা কঠিন। আপনারা খেয়াল করে দেখবেন ভাব সম্প্রসারণ লিখার চেয়ে সারাংশ লিখতে সময় বেশি লাগে। কারণ আপনি অনেক বড় জিনিসকে যখন ছোট করে আনেন আপনার চিন্তা করতে হয় বেশি, কিন্তু বড় একটা ছোট জিনিসকে বড় করলে সেটা কিন্তু আপনার এত বেশি প্রবলেম হয় না। এখন আপনি ধরেন ইসরায়েল ফিলিস্তিনের ইস্যু সম্পর্কে আপনি একদম বস, আপনি সব জানেন। এখন এই সব জানতা সমীপেশু যে থাকবে, তাকে তো এই 3টা পৃষ্ঠার মধ্যে এই জিনিসগুলাকে একত্রিত করে এনে অ্যান্সারটা লিখতে হবে। কাজে এখানে আপনার একটা স্কেলিটন মাথায় যদি কেউ দাঁড় না করায় যায়, সে ধরা খাবে, সে পরীক্ষা শেষ করতে পারবে না। কারণ এই যে জানার তো শেষ নাই কোনো, আপনি লিখার তো কোনো শেষ নাই, আপনি ইমোশনাল হয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতেছেন, পরীক্ষা আর শেষ করতে পারবেন না। এই জন্য যখন যেটা পড়বেন, যেই সোর্স থেকে পড়বেন, টুক করে একটু নোট করে ফেলবেন ওইটা। এটা আপনার পরে রিভাইজ দেওয়ার সময় অনেক কাজে লাগবে, এটা আপনি এখন বুঝবেন না, কিন্তু আপনি পরীক্ষার হলে যখন বসবেন লিখতে, তখন এটা আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে। তারপরে দক্ষিণ এশিয়ার রাজনীতি, এটা আমাদের জন্য সারা জীবনই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে অ্যাচিভমেন্টের জায়গাগুলো, এগুলো সবকিছুই হচ্ছে এম্পেরিক্যালের পার্টটা যে কোনো জায়গা থেকে আপনাকে মার্চ করে প্রশ্ন হবে। এটাই সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। এম্পেরিক্যাল ইস্যু যার ভালো হবে তার আন্তর্জাতিক পরীক্ষা ভালো হবে। ঠিক আছে। কাজে এখানে এখনো মানে যারা হচ্ছে বুঝতেছেন না যে ঘটনাগুলো কিভাবে সাজাবেন, আপনাদের পড়তে হবে, প্রচুর সময় দিতে হবে ইন্টারন্যাশনালে, নাইলে আপনার হচ্ছে গিয়ে কিন্তু আপনারা এটা গুছায় লিখে আসতে পারবেন না। আপনি যত বেশি সোর্স থেকে জিনিসগুলো পড়বেন, আপনার
মাথার মধ্যে একটা আকৃতি দাঁড় করাবে, ওই বিষয়টা আপনার কিভাবে লেখা উচিত সেই জিনিসটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা বিষয়। এখন দেখেন লাস্ট যে পার্টটা প্রবলেম সলভিং, এই প্রবলেম সলভিং এর ফরম্যাট নিয়ে নীতিপত্র, এই স্ট্র্যাটেজি পেপার, এগুলার ফরম্যাট নিয়ে অনেক ধরনের ইস্যু থাকে, এগুলা সবকিছু ভুলে যান। যেটা মাথায় রাখবেন, প্রবলেম সলভিং মানেই হচ্ছে আপনাকে একটা প্রবলেম দিবে, সেইটাকে আপনার সলভ করতে হবে, ঠিক আছে? এই প্রবলেম সলভিং এর ক্ষেত্রে 1 নাম্বার বিষয় যেটা, আপনার যে প্রবলেম থাকবে, এই প্রবলেমটাকে আপনি স্পেসিফাই করবেন, স্পেসিফিক করবেন আপনার ভাষায়। 2 নাম্বারে আসবে হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি এই প্রবলেমের, এটার ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে হবে, যে একটা সমস্যা, সেই সমস্যাটার আসলে উৎপত্তি কোথা থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে গিয়ে এই প্রবলেমের সলভ বা সলিউশন বিভিন্ন বিশ্লেষক, সংস্থা, তারপরে হচ্ছে আপনার আন্তর্জাতিক আন্তর্জাতিক নেতা, এদের মাধ্যমে যদি কোনো সলিউশন কোথাও আলোচনা হয়, সেইটাকে ফোকাস করে সলিউশন লিখতে হবে। আপনি বা আমি কি ভাবলাম, এইটা দিয়ে আসলে এই প্রবলেমের সলভটা কেউ জানতে চায় না। আমি কি সলভ ভাবতেছি, এই ভাবনা আসলে কোনো গুরুত্ব নাই, কারণ এই প্রবলেম সলভিং এর সলিউশনটা আপনার রেফারেন্স ভিত্তিক হইতে হবে, রেফারেন্স থাকতে হবে। এই সমাধান যে আপনি দিচ্ছেন, আপনি কে ভাই? আপনি তো কিছুই না। আমি কে? আমি কিছুই না। তা আমি যে পরীক্ষার হলে এত বড় একটা সমস্যার সমাধান করতেছি, আমার নিজেরই তো কোনো রকম রেফারেন্স নাই, আমি কি আমার কথা লিখতে পারবো এখানে? এটা খুব কেয়ারফুল। এই যে সলভ দিবেন আপনি, এই সলভ কিন্তু আপনার সলভ না। এইখান থেকে আপনাকে যে সলভটা দিতে হয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল আসপেক্টে এই প্রবলেম সলভিংটা আসলে কিভাবে দেখা হয় সেই সলভটা জানতে চায়, ঠিক আছে? এবং এখানে প্রতিটা লাইনে এটা করতে হবে লেখা যাবে না, করা যেতে পারে। এটা ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, করা যেতে পারে। এই সমাধান এভাবে করা যেতে পারে, এভাবে করতে হবে না, এভাবে করব না। এই ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন। আচ্ছা, যেহেতু আপনার সলিউশন গুলাকে হচ্ছে একটা আপনার এই যে আন্তর্জাতিকের জায়গায় বা বিভিন্ন যে বিশ্লেষকদের পার্ট থেকে আলোচনা করতে হবে, স্বাভাবিকভাবেই আপনার মনে হবে যে তাহলে আমি যে একটা পরীক্ষার্থী, বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষা দিতে বসছি, আমার কি কোনো এখানে সলভ করার বা দেওয়ার কোনো যোগ্যতা নাই? এটা আমি মানি না, আমিও কিছু লিখতে চাই। এই যে আপনিও যে কিছু একটা লিখতে চান, এটার জন্য আপনাকে উপহার দেওয়া হয়েছে রেকমেন্ডেশন। এখানে আপনি কিছু, আপনার কোনো আইডিয়া যদি মাথায় থাকে, ইনোভেটিভ কিছু, যেটা আপনার জন্য মানে আপনি মানে মনে করেন যে এই জিনিসটা আপনি যদি ওখানে কাজে লাগান তাহলে এটা একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করবে, সেই রেকমেন্ডেশনে আপনি আপনার ধ্যান ধারণাগুলো অ্যাড করতে পারবেন, নট ইন দ্য সলিউশন পার্ট। সলভিং পার্টে কিন্তু আপনার কোনো কন্ট্রিবিউশন নাই, এখানে আপনার রেফারেন্স ইউজ করতেই হবে সলিউশন পার্টে, নাইলে আপনি মার্কস পাবেন না, কারণ আপনার সলভ করার কোনো যোগ্যতা নেই। আপনি রেকমেন্ড করতে পারেন, কিন্তু আপনি সলভ দিতে পারেন না, কারণ আপনি এই বিষয় সম্পর্কে কোনো বিশ্লেষক না, কোনো স্পেশালিস্ট না। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, এরা এই সলভটাই, সলিউশনটাই দেয় সে নিজে, তার মাথা থেকে যেগুলো আসে, এখানে কিন্তু মার্কসটা কমে যায়। এখন আপনার প্রশ্ন হবে নেক্সট, যে রেফারেন্স আমি এত থেকে মনে রাখবো, কিভাবে কি সম্ভব? কিছু কমন রেফারেন্স ইউজ করবেন, যেগুলা থেকে সচরাচর আপনার প্রবলেম সলভিং গুলাকে আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। 1 নাম্বার, ইউএন প্লাস এর বিভিন্ন এজেন্সি এর ইয়ারলি রিপোর্ট অবশ্যই রেলেভেন্ট, যেটা পরিবেশ রিলেটেড প্রবলেম হইলে সেখানে আপনি হচ্ছে ধরেন আইপিসিসির যে রিপোর্টটা, সেটাকে আপনি কোট করতে পারেন রেফারেন্স হিসেবে, এটা অবশ্যই রেলেভেন্ট হইতে হবে। কনস্টিটিউশন, ভারত বাংলাদেশে যখন হচ্ছে কি আপনার ওই যে নাগরিকত্ববাদের যে ইস্যুটা, যেটা 41 বিসিএস আসছিল আমাদের,
সেখানের একটা খুব গুরুত্বপূর্ণ রেফারেন্স ছিল বাংলাদেশ এবং ভারতের কনস্টিটিউশন। ঠিক আছে, কনস্টিটিউশন হচ্ছে গিয়ে আপনার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রেফারেন্সের জায়গা। 3 নাম্বার হচ্ছে গিয়ে, যদিও আমরা পিওর রিসার্চ ওয়ার্ক যখন করি তখন হচ্ছে আমরা ইউজুয়ালি নিউজ পেপারটাকে একটা গ্রে রেফারেন্সিং সোর্স হিসেবে ধরা হয়। নিউজ পেপার ইজ নট এ গুড রেফারেন্স, কিন্তু আপনি চাইলে এখানে কিছু ইন্টারন্যাশনাল জার্নাল বা নিউজ পেপারকে কোট করতে পারেন অ্যাজ এ রেফারেন্স। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তারপরে হচ্ছে কি আপনার বাংলাদেশ ব্যাংক, তারপরে হচ্ছে বিবিএস, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এদের রিপোর্ট, এই রিপোর্টকে আপনি হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন কোটেশন দেওয়ার জন্য, বা রেফারেন্স আপনি এই জায়গাগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করছেন এইটাই। ঠিক আছে, এই হচ্ছে মোট কথা আপনার আন্তর্জাতিকের যেই পার্টটা ওভারঅল। এটাকে পার্টিকুলার ভাগ ভাগ করে পড়লে জিনিসগুলাকে হচ্ছে গিয়ে আপনারা যখন শুরু করবেন ভালো মতো পড়া তখন আরো বুঝতে পারবেন, বাট এটাকে হেলাফেলা করে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আন্তর্জাতিক পার্টের প্রিপারেশন আপনাকে ভাইভাতে কিন্তু অনেক হেল্প করবে। আপনার ভাইভার প্রিপারেশন আপনার আন্তর্জাতিক পরীক্ষা কেমন হয়েছে এটার সাথে অনেক ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে খুব খুব মাথায় রাখবেন এই বিষয়টা, যে এটাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং ডেইলি নিউজ পেপার এবং খবর, মানে অন্তত আন্তর্জাতিকের পাতাটা খুব ইম্পর্টেন্ট, এডিটোরিয়ালের পাতাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো অবশ্যই আপনার ভালো মতো পড়তে হবে। নিউজ পেপার ছাড়া আন্তর্জাতিকে ভালো করা কোনোভাবেই সম্ভব না ভাই, এটা একদম ওই যে লাউড অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, নিউজ পেপার পড়তে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে লেখা প্র্যাকটিস করতে হবে। হাতের লেখা স্লো থাকলে আপনি কিন্তু পরীক্ষা শেষ করতে পারবেন না, এটাও মাথায় রাখেন, কারণ 100 মার্কের জন্য আপনার অ্যান্সার করতে হচ্ছে কিন্তু অনেক জিনিস, 10, 11, 12, 13, 14টা আইটেম আপনার অ্যান্সার করতে হচ্ছে। এবং এই এম্পেরিক্যাল পার্টটাকে আবার যদি ক্লাসিফাই করেন, তার প্রশ্নে আপনার 3টা করে পার্ট অ্যান্সার করতে হচ্ছে, তাহলে 3 তিরিকা 9, 10টা হচ্ছে কি আপনার কনসেপ্ট, 19 আর 20টা প্রশ্ন আপনার কিন্তু 3 ঘন্টায় অ্যান্সার করতে হবে। কাজেই আপনার হাতের লেখার স্পিড অনেক ভালো করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই থাকুক, অলরেডি আমার প্ল্যান ছিল 1 ঘন্টা ক্লাস হবে। আপনারা জয়েন করছেন অনেকেই এখন পর্যন্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে স্টিল নাও যদি থাকে, আমি যেটা অ্যান্সার করি নাই বা কিছু, সেটা আপনারা ইনবক্স করতে পারেন আমাকে, সমস্যা নাই। নেক্সট আমি ট্রাই করব প্রিলিমিনারির উপরে একটা থরো আলোচনা করে দিতে, সো দ্যাট আপনাদের ওইখানে প্রিপারেশন গুলো নিতে সহজ হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।